আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো একটু কমেন্টে জানায় দাও। আজকে আমরা রাজশাহী বোর্ড 2025 ফিজিক্সের অল কোশ্চেন সলভ করব। আজকে তোমরা যারা এসএসসি 26 ব্যাচ ও এসএসসি 27 ব্যাচ আছো তোমরা এই পুরো ক্লাসটা দেখতে পারো, কারণ এখানে আমরা পুরো বেসিক থেকে বুঝাই দেবো, কোনো সমস্যা নেই। আর যারা 25 ব্যাচ আছো তোমরা একটু দেখতে পাচ্ছ তোমাদের প্রশ্নের সাথে মিল হয় কিনা। ওকে, তো চলো শুরু করে দেওয়া যাক। আচ্ছা, কোথায় ওকে, এটা কি রাজশাহী বোর্ড, এটা কত সালের? 2025-এর। ওকে, আচ্ছা দেখো এইটা ছিল প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্নে কী বলছে দেখো। আচ্ছা, ক খ বাদ দাও, ক খ তোমরা এটা বইয়ের মধ্যে পাবা, ওটা কোনো সমস্যা নাই। আমাদের মেইন প্রবলেম হচ্ছে গ ঘর মধ্যে হয়েছিল। আচ্ছা, এখানে কি দেওয়া আছে? স্মরণ আর সময়ের গ্রাফ দেওয়া আছে। কি দেওয়া আছে এখানে? স্মরণ আর কি সময়ের গ্রাফ দেওয়া আছে। আচ্ছা, এক্স অক্ষ বরাবর আছে সময় আর ওয়াই অক্ষ বরাবর আছে স্মরণ। আচ্ছা এখানে, আচ্ছা আমরা শুরু করি। গ নাম্বারে কি বলছে দেখো, এই গ্রাফের মধ্যে কি দিছে? স্মরণ বনাম সময়ের লেখচিত্র দেওয়া আছে। আচ্ছা, আর এখানে কি বলছে? এগুলো সব সময়, 0 সেকেন্ড, 2 সেকেন্ড, 4 সেকেন্ড, 6 সেকেন্ড, 14 সেকেন্ড, এগুলো হচ্ছে সময়। আর উপরে যেটা আছে 0, 45, 105, 133, এগুলো কি? এগুলো হচ্ছে স্মরণ। আচ্ছা, আর এগুলো হচ্ছে কয়েকটা স্পেসিফিক বিন্দু নিছে। এইটা সি বিন্দু, ডি বিন্দু, ই বিন্দু, আর এটা ও বিন্দু। ওকে, আচ্ছা এটা হচ্ছিল মেইন কোশ্চেন, যেটা মানে সম্পূর্ণ কোশ্চেন। তা সবার আগে আমরা সলভ করবো গ নাম্বারটা। সবার আগে সলভ করবো আমরা গ নাম্বারটা। চলো গ নাম্বারটা দেখি কি দেওয়া আছে চিত্রে। এই যে গ নাম্বার, চিত্রে ওসি পথে সমতল নির্দেশ করলে, দেখো এখানে যে ওসি পথ আছে এই পথটা যদি সমতল নির্দেশ করে। আচ্ছা এখন বলবা বাঁকা কেন পথটা? বাঁকার কারণ হচ্ছে এই বেগটা আস্তে আস্তে বৃদ্ধি পাইছে, ত্বরণটা কি আস্তে আস্তে বৃদ্ধি পেয়েছে, বা বেগ আস্তে আস্তে বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, তা সি বিন্দুতে গাড়িটির বেগ নির্ণয় করতে বলছে। সি বিন্দুতে কী বলছে? গাড়িটার বেগ নির্ণয় করতে বলছে। আচ্ছা দেখো তো, তা বেগ নির্ণয় করতে গেলে আমার এখানে কী কী দরকার? যেহেতু এখানে সময় দেওয়া আছে, সি বিন্দুতে কত সময় লাগছে? 6 সেকেন্ড। আচ্ছা, এর আদি স্মরণ কত? S1 কত? 0। S2 কত? S2 হচ্ছে 45। কত? 45। সময় কত লাগছে? T1 কত? 0। T2 কত? T2 হচ্ছিল 6, তাই না? এটাই তো। আচ্ছা, তা এখানকার বেগ ওর কি ঢাল হবে না? এখানকার যে বেগ নির্ণয় করতে বলছে সি বিন্দু, এটিকে একটা ঢাল হবে না? হবে। তাহলে ভি ইকুয়াল টু কী জানি আমরা? ডেল এস বাই ডেল টি, এটা আমরা জানি তো, ডেল এস বাই ডেল টি। এখন ডেল এস মানে কি? ডেল এস অর্থাৎ হচ্ছে আমি S2 থেকে S1 বিয়োগ দিব, T2 থেকে T1 বিয়োগ দেব। ওকে, আচ্ছা তাহলে কি থাকতেছে? S2 কত? 45 মাইনাস 0, আর T2 কত? 6 মাইনাস 0, কত হবে? ক্যালকুলেটর কোথায় আমার? 45 ভাগ 6, ওকে 7.5 মিটার পার সেকেন্ড। ওকে ডান, আমার এই গ নাম্বার কোশ্চেন ডান। ঠিক আছে, আর কোনো কিছু বলছে না? গাড়িটির বেগ নির্ণয় করতে বলছে, সি বিন্দুতে বেগ নির্ণয় করতে বলছে, সি বিন্দুতে আমরা বেগ নির্ণয় করছি। আচ্ছা এখন ঘ নাম্বারে দেখো কি বলছে। উদ্দীপকের তথ্যের আলোকে ত্বরণ বনাম সময় নির্ণয় করতে বলছে। কি বলছে? ত্বরণ বনাম সময়। তা ত্বরণ বনাম সময় দেখো এখানে কি দেওয়া আছে? এস ভার্সেস টি দেওয়া আছে। এস ভার্সেস টি দেওয়া আছে। এই গ্রাফটা কিসের গ্রাফ? এস ভার্সেস টি এর গ্রাফ। এই এস ভার্সেস টি থেকে তুমি খুব বেশি হলে ভি ভার্সেস টি নিয়ে আসতে পারবা। ওকে, এস ভার্সেস টি থেকে ভি ভার্সেস টি নিয়ে আসতে পারবো। দেন ভি ভার্সেস টি থেকে আমাকে এ ভার্সেস টিতে নিয়ে যেতে হবে। ভি ভার্সেস টি থেকে কিসে নিয়ে যেতে হবে? এ ভার্সেস টিতে নিয়ে যেতে হবে। আচ্ছা তাহলে প্রথম টার্গেট কি আমার? ভি ভার্সেস টিতে, তারপর কি এতে নেওয়া। সময় তো সব জায়গায় সেম, তার মানে কি আমি যদি এসকে টি দ্বারা ভাগ করি তাহলে পাবো ভি, দেন ভিকে টি দ্বারা ভাগ করি তাহলে পাবো কি? এ। এই কাজটাই করতে হবে না? হ্যাঁ হবে। তাহলে প্রথমে দেখো, প্রথমে ওসি বিন্দুতে দেখো এভাবে লিখবা, ওসি বিন্দুতে, ওসি বিন্দুতে দেখো আমার এখানে S1 কত? S1 কত ছিল রে? 0। S2 45, T1 কত?
T1 হচ্ছিল 0, T2 হচ্ছে T2 কত 6। ওকে, এখান থেকে আমার বেগ বের হবে না, হবে v বের হবে। v ইকুয়াল টু কি ডেল এস বাই কি ডেল টি, তাই না? ডেল এস কত, ডেল এস কত, ডেল এস বাই ডেল টি। একটু আমরা গ নাম্বার থেকে কিন্তু পাইছি, গতে পাইছিলাম না? এটা কত ছিল গতে, দেখি 7.5। এটা কই পাইছি, গতে পাইছি। এই 7.5 কিন্তু আমি গতে পাইছিলাম। ওকে, এই 7.5 কি ডেল এস বাই ডেল টির মান। আচ্ছা, তাহলে এই সময়ের মধ্যে ত্বরণ বের করা যাবে না। দেখো, এই সময়ের মধ্যে ত্বরণ বের করা যাবে না, এই বিন্দুতে ত্বরণ বের করা যাবে না। যাবে কেমনে যাবে, এ বের করবো এখন আমরা। এ কেমনে বের করে, দেখো এই বিন্দুতে বেগ ছিল কত 0 ছিল না? এই বিন্দুতে ও বিন্দুতে বেগ কত ছিল, আদি বেগ কত ছিল, আদি বেগ কত ছিল 0 ছিল। শেষ বেগ কত, শেষ বেগ কি সি, এই সি বিন্দুতে বেগ কত 7.5। ওকে, আচ্ছা T1 কত, T1 হচ্ছে কত 0, T2 কত, T2 হচ্ছে 6। তাহলে আমি a ইকুয়াল টু কি লিখতে পারি, v মাইনাস ইউ বাই টি, তাই তো? আচ্ছা, এখানে টি এর পরিচয়, আচ্ছা এখানে v গুণটা 7.5 মাইনাস 0, এখানে টি মানে কি T2 মাইনাস T1, টি মানে কি এখানে ডেল টি দিই, টি মানে কি মানে ওই জায়গাটুক সময় T2 মাইনাস T1, তা কত হবে 6ই হবে। তাহলে এ কত আসে দেখি, 1.25 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমার জাস্ট এখানে এ চলে আসলো, কোন বিন্দুর এ চলে আসলো, ও সি বাহুর এ চলে আসলো, মানে এই ও থেকে সি বিন্দুতে এ চলে আসলো। ওকে, তাহলে সি বিন্দুতে আমি কি পেলাম, এই ভিটা কোন জায়গার, সি বিন্দুর, এই ভিটা কোন জায়গার, সি বিন্দুর, এই এটা কোন জায়গার, এটাও কি সি বিন্দুর। বুঝা গেছে? ওকে, এরপর আচ্ছা দেখি তো রেকর্ড হচ্ছে কিনা। এরপর আমাদের সি বিন্দুর কাজ শেষ, এখন আমরা করব কি, পরেরটাতে দিই। কি রে, কালারের বিপর্যয় কেন বা। এখন আমরা দেখব কি সিডি বাহুতে, আচ্ছা সিডি বাহু না তো সিডি গ্রাফে আর কি, সিডি বিন্দুতে। হ্যাঁ, আচ্ছা এখন সিডির ক্ষেত্রে দেখো আমাকে আবার শুরু করতে হবে না, ভি বের করতে হবে না। ভি কেন বের করবো, ডেল এস বাই ডেল টি। আচ্ছা S1 বের করতে হবে, S2 দিতে হবে, T1 লাগবে, T2 লাগবে। আচ্ছা এই কটা তো লাগে তাই না? আচ্ছা S1 কত, S1 হচ্ছে 45, S2 কত 105, T1 কত 6, T2 কত 10। আচ্ছা এখানে একটু এককগুলো লিখে দিবা, তাহলে মনে করো নাম্বার পাওয়া যাবে, নাহলে মনে করো নাম্বারগুলো দিবে না। ওকে, আচ্ছা এখন দেখো তো কীভাবে করবা এটা। আমার এখানে S1 কেমনে আসবে, S2 মাইনাস S1, T2 মাইনাস T1, S2 কত, S2 হচ্ছে 105 মাইনাস 45, 105 মাইনাস 45, আর T2 কত 10 মাইনাস 6। তা কত থাকে এখানে, আই গেস এখানে 60, উপরে 60 থাকে, আর নিচে থাকবে হচ্ছিল 4। কত আসে বেগ দেখি, এটা কিন্তু বেগ আসবে, এটা কিন্তু বেগ আসবে, কারণ আমি ভি বের করতেছি। পনেরো মিটার পার সেকেন্ড কত আসে, 15 মিটার পার সেকেন্ড। ওকে, এখন বের করতে হবে ত্বরণ, এখন বের করতে হবে ত্বরণ। ত্বরণ কেন বের করবা, ভি মাইনাস ইউ বাই টি। আচ্ছা একটা সাইড নোট করে দেই, একটু সাইড নোট করে নিই। এখানে আদিবেগ কত, আদিবেগ কোন বিন্দুতে ছিল, এই সি বিন্দুতে ছিল না আদিবেগ, সি বিন্দুতে আদিবেগ কত ছিল, এই যে 7.5। শেষ বেগ কত, শেষ বেগ পাইলাম না এখনই 15। ওকে, 7.5 দ্বিগুণই কিন্তু 15 হয়, দেখছো জিনিসগুলো কিন্তু ঠিকই আছে হিসাব নিকাশ। আর টি মানে কি, T2 মাইনাস T1, T2 কত রে 10 মাইনাস 6 কত
10 মাইনাস 6 কত হবে 4 সেকেন্ড। তাহলে দেখো তো কি আসে এখানে, ভি এর মান কত এখানে 15, রাইট? আচ্ছা 15 মাইনাস কত 7.5, আর নিচে কত, নিচে কত, নিচে কত, নিচে কত 4, কত আসে দেখি। সরি 875, 1.875। তোমরা একটু ক্যালকুলেটর নিয়ে হিসাব করিও, যদি এখানে ভুল হয় একটু কমেন্টে জানাই দিও আমাকে, ওকে? আচ্ছা এখন কথা হচ্ছে আমার কি হলো, সি বিন্দু পাইলাম, ডি বিন্দু পাইলাম, এখন ই বিন্দুতে লাগবে। আহা আহা আহা, আচ্ছা ই বিন্দু লাগবে। আমরা একটু এই পেজটা কপি করে নিই, কারণ এই পেজটা আমাদের দরকার আছে। আমি কোন পেজে আছি এখন? ওকে, এটি একটু কপি করে নিই। আরে ওকে, একটু তো হইলো তাই না? আচ্ছা এগুলো মুছে দিই, এগুলো তো কাজ নেই। আচ্ছা এখন দরকার কি আমার, ই বিন্দুতে ডিই এর ক্ষেত্রে ডিই এর ক্ষেত্রে কি ঘটবে দেখো। আমার এখানকার বেগ বের করতে হবে। বেসিক্যালি প্রথমে করতে হবে কি, বেগ। বেগ ইকুয়াল টু কত, ডেল এস বাই ডেল টি। ওকে আচ্ছা, সো এখানে আমার কি দরকার, S1 দরকার, S2 দরকার, T1 দরকার, T2 দরকার। এলে আমরা বের করে নিতে পারবো না কেমনে? এখানকার দেখো তো S1 কত 105, S2 কত 133, 105 133, T1 কত 10, T2 কত 14, T1 10, T2 14, 10 আর কত 14। তাহলে দেখো তো কী ঘটবে এখানে, 133 মাইনাস 105, এখানে হচ্ছে 14 মাইনাস 10। বোঝা যাচ্ছে জিনিসগুলো, বোঝা যাচ্ছে? যদি না বুঝো বা কোনো প্রবলেম থাকে প্লিজ আমার কমেন্টে জানাবা, কোনো সমস্যা নেই। এখানে দরকার হলে আমি আবার ভিডিও বানিয়ে দেবো, কোনো প্রবলেম নেই। ওকে, ভাগ 4, 7 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে আমার বেগ বের হয়ে গেল। এখন আমার দরকার কি, এখন আমার দরকার কিন্তু হচ্ছে আচ্ছা এখানে তখনকার বেগ ছিল 15, আচ্ছা 7.5, তার আগে কত ছিল দেখি, 15 ছিল। হ্যাঁ ঠিকই আছে, ঠিকই আছে। দেখো এখানে গ্রাফটা দেখো যে উঠতে উঠতে আবার কমে গেছে। কমে যাওয়া মানে কি, বেগ হ্রাস পাচ্ছে। দেখো হ্রাস পাইছে। একটা জিনিস খেয়াল করো যে প্রথম বেগ হলো 7.5 হইলো, যখন উঠতেছিল 7.5 ছিল। তারপরে বেগ দেখো 15 মিটার পার সেকেন্ড হয়েছে, তাই না? 15 মিটার পার সেকেন্ড যে এটি একটু বৃদ্ধি পাইছে। তারপরে বেগ দেখো আবার 7 হয়েছে। এই দেখো এই পাশে যেটা কমে গেছে, বেগটা একটু কমে গেছে। আচ্ছা তাহলে এখানকার ত্বরণ কমন হবে, এ ইকুয়াল টু কি, ভি মাইনাস ইউ বাই টি। এখানে আদিবেগ কত, আদিবেগ হচ্ছে 15, শেষ বেগ কত, শেষ বেগ হচ্ছে 7। আদিবেগ 15 না, এই যে 15 আসছিল না আদিবেগ, এটা কোন বিন্দু ছিল, এই বিন্দু ছিল না, কত ছিল 15 ছিল, তাই না? এখন কত হয়েছে, এখন হচ্ছে 7। বেগের হ্রাস পাইছে, মন্দন ঘটছে। আচ্ছা আর সময় কত, T2 মাইনাস T1 মানে কত, 14 মাইনাস 10 বা কত 4 সেকেন্ড। আচ্ছা তো কত হবে, 7 মাইনাস 15 বাই কত 4, দেখি তো কত আসে এটা। -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, তাহলে কত আসলো, -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা এখন এখানে প্রশ্ন বলছে ত্বরণ বনাম সময় লিখছি ত্বরণ গুণ করতে, ত্বরণ বনাম সময় লিখছি ত্বরণ গুণ করতে। আচ্ছা এটা কেমনে করবো এখন দেখো তো। ত্বরণ বনাম সময়, চলো করা যাক। ত্বরণ বনাম সময় কেমনে লিখছি ত্বরণ গুণ করে, তবে জাস্ট দেখাই দিচ্ছি। আচ্ছা এটা আমাকে গ্রাফ, এখন গ্রাফটা এরকম নিলাম কেন, দেখো এটা কিন্তু আমার সময়ের গ্রাফ, এটা কি আমার সময়ের গ্রাফ।
এইটা কিন্তু আমার ত্বরণের গ্রাফ, এটা কি আমার ত্বরণের, এটা এক্স অক্ষ বরাবর সময়, ওয়াই অক্ষ বরাবর ত্বরণ। তাহলে ওয়াই ড্যাশ কেন টানলেন, এটা কি ওয়াই ড্যাশ না? হ্যাঁ, ওয়াই ড্যাশ কেন টানলেন? কারণ এই কারণে, কারণ এ কিছু ক্ষেত্রে মাইনাসও ঘটে, মন্দন ঘটে। মন্দনের জন্য আমি কি লিখছি, এই নিচে গ্রাফটা দিছি, ত্বরণের জন্য উপরে গ্রাফটা। সময় সবসময় পজিটিভ হয় দেখে একটাই দিছি, নেগেটিভ হয় না দেখে পিছিয়ে দিই নেই। ওকে, আচ্ছা এখন দেখো তো সময় কত সেকেন্ড আছে, 0 থেকে 6, 6 থেকে 10, 10 থেকে 14, কততে আছে? মনে করো এটা হচ্ছে 0 বিন্দু, এটা মনে করো 0 বিন্দু। 0 থেকে 6 সেকেন্ড, 6 থেকে 10 সেকেন্ড, 10 থেকে 14 সেকেন্ড। ওকে, আচ্ছা এখন ত্বরণগুলো কী কী ছিল? ওসি ক্ষেত্রে, ওসি বিন্দুতে ত্বরণ কত? 1.25। তা এখানে দেখো লিখে নেই, ওসি বিন্দুতে ত্বরণ কত ছিল? 1.25। তারপর কী ছিল? সিডি বিন্দুতে ত্বরণ কত ছিল? সিডি বিন্দুতে ত্বরণ কত ছিল? 1.875। কত ছিল? 1.875। আর ডিই বিন্দুতে কত ছিল? মাইনাস কত ছিল বই রে? -2। এলে তো কিছু না, এলে মুছে গেল। ডিই ক্ষেত্রে কত ছিল? -2। আচ্ছা, মিটার পার সেকেন্ড স্কোয়ার, জাস্ট লিখে নিলাম। ওকে, আচ্ছা এখন এটা সাজাবো কীভাবে দেখো, এখানে দিবা 1, এখানে দিবা 1.25, এখানে দিবা 1.875 দিলাম। ওকে, এইখানে আবার দিবা কি? -1, এখানে দিবা -1.5, এখানে দিবা -2। ওকে, কি কি দিলাম? -1.5 আর -2। ওকে, ঠিক আছে। আচ্ছা, ওসি বিন্দুতে কত গেছে? ওসি মানে কি প্রথম 6 সেকেন্ডে কত গেছে? 1.25 থেকে 6 সেকেন্ড, তাই না? সো এটা এইভাবে দাগ দিয়ে দিবা, এটা স্কেল দিয়ে করবা। এইটা একটু স্কেল দিয়ে করবা। ওকে, বাড়তেছে না কেন? ওকে, এটা একটু স্কেল দিয়ে এইভাবে দাগ দিয়ে দেবা। ওকে, আচ্ছা হইল। এটা কি দেখো, 6 সেকেন্ডে 1.25 হয়েছে। আচ্ছা, তারপর কি পরের 4 সেকেন্ডে মানে 6 থেকে 10 পর্যন্ত কত গেছে? 1.857। কত গেছে এটা? (1.857), তাই না? এই যে আরেকটা টানো এইভাবে, এই যে একটু অন্যরকম। ওকে, এই যে ঠিক আছে। আচ্ছা, তারপরে কত? -2 কোন পর্যন্ত? 10 থেকে 14। এই যে -2 এখানে না, নামাই দেবা -2 পর্যন্ত, দেন এই পাশে, দেন এই পাশে। ওকে, দেন এটাকে একটু এভাবে দাগ দিয়ে দিবা, জাস্ট এভাবে একটু দাগ দিয়ে দিবা। এটা আমার হচ্ছে ত্বরণ বনাম সময় গ্রাফ। এটা কি? এ ভার্সেস টি এর গ্রাফ। এটাই আমার কি? এ ভার্সেস টি এর গ্রাফ। বুঝা গেছে? বলো, বুঝা গেছে? আমি যতটুকু পারছি এটা বিশ্লেষণ করে বোঝানোর চেষ্টা করছি, বাট তোমরা যদি তারপর না বুঝো, এই গ্রাফটা বিশেষ করে না বুঝো, আর এবার ভিডিওটা দেখতে পারো। ওকে, এখানে আমি বেসিক্যালি কী করছি, এটা 0 বিন্দু, মানে এখান থেকে সব শুরু, উপরে হচ্ছে প্লাস ত্বরণ, নিচে গেছে মাইনাস ত্বরণ, এই পাশে গেছে সময়। ওকে, এটা কি মাইনাস ত্বরণ, এটা কি প্লাস ত্বরণ। আচ্ছা, তারপর কি প্রথমটা হচ্ছে 1.25, তারপর কি 1.875, তারপর কি -2। ওকে, আচ্ছা দেখো এটা কিন্তু 2 এর সাথে মিলে গেছে, এটা মিলে না? ওকে, এটা হলো কি -2, এটা কি? এটা একটা গ্রাফ যেটা 1.875, এটা কি 1.25। বুঝা গেছে? আচ্ছা, ওকে, নেক্সট কোশ্চেন 2। এইটা একটু কনসেপচুয়াল কোশ্চেন চলে আসছে। কনসেপচুয়াল কি মনে করো, এটা হচ্ছে মনে করো ইন্টারের ম্যাথ কপি করে দিয়ে দিছে, একটু ভেজাল করে ফেলছে। হ্যাঁ, এইটা আসলে দেওয়া উচিত হয়নি, আমি মনে করি যে দেওয়া উচিত হয়নি, কারণ এটা কখনো তোমাদের কনসেপ্টে শেখানো হয় না, ইভেন তোমাদের কনসেপ্টে এটা নাই, বাট তারপর এটা দিয়ে ফেলছে। আচ্ছা হোক, এখানে দেখো কখ ঠিক আছে, কখ কোনো ভেজাল নাই। গয়ে দেখো দৃশ্যপট 1 এর আলোকে টি এর মান নির্ণয় করো, মানে হচ্ছে এই যে দৃশ্যপট 1টা
আর দৃশ্যপট 2 হলো এটা, মানে এই চিত্রটা। তো আমরা দৃশ্যপট 1 থেকে শুরু করি, মানে গ নাম্বার শুরু করি। দেখো গ নাম্বারে কী বলছে, তার দৃশ্যপট 1 কী বলছে এটাকে দেখি। আচ্ছা এইটার কাজ আর কি দৃশ্যপট 1-এর নাই, এটা আমরা মুছে ফেলতে পারি, ইচ্ছা করলে মুছে ফেলি, এটা আমরা চাইলে মুছে ফেলতে পারি, যে তোমরা কখনোই পারবো না, বাট আমি পারবো। ওকে, আচ্ছা এখানে দেখো কি বলছে, দৃশ্যপট 1-এ কি বলছে যে 2 কিলোওয়াটের তড়িৎ মোটরের কর্মদক্ষতা দেওয়া আছে কত, 60%। ওকে, আচ্ছা আচ্ছা, এখানে 2 কিলোওয়াট যেটা দিচ্ছে, আমি একটু জিনিসগুলো বুঝাই আগে তোমাকে। কর্মদক্ষতা একটা ফর্মুলা তো জানো যে কি, ইটা ইকুয়াল টু ইনপুট, সরি উপরে আউটপুট, সরি আউটপুট পাওয়ার বা ওয়ার্ক যেটাই হোক না কেন, আর হচ্ছে কি ইনপুট পাওয়ার বা ওয়ার্ক ইন্টু 100%, এটা তো আমরা জানি তাই না। আচ্ছা এখানে দেখো কিন্তু ইনপুটের মানটা দেওয়া আছে, কি দেওয়া আছে, ইনপুটের মানটা দেওয়া আছে। ইনপুট কত, এটা কিলোওয়াটে দেওয়া আছে, মানে পাওয়ারে দেওয়া আছে। ওকে, ইনপুট কত, 2 কিলোওয়াট। ওকে, আচ্ছা আর কর্মদক্ষতার মান দেওয়া আছে, ইটা দেওয়া আছে, ইটা কত, 60%। আচ্ছা, মোটরটি টি সময়ে কোনো কাজ করতে শক্তি অপচয় হয় এত জুল। আচ্ছা এখানে পর শক্তির ব্যাপারে চলে গেছে, কিন্তু শক্তি কত অপচয় হয়, এত জুল। আচ্ছা এখানে চিন্তা করতে হবে, দেখো একটা জিনিস, মানে তোমরা যে মোটরের কথা চিন্তা করি, এখানে একটা বেসিক, হালকা একটা সুন্দর বেসিক জানতে হবে। এটা আমার একটা মোটর ধরে নিচ্ছি, এর একটা মনে করো মোটর। আচ্ছা এখানে আমি ইনপুট দিলাম কারেন্ট, কি দিলাম, ইনপুট দিলাম, আর আমি যে রেজাল্টটা পাবো, মনে করো আমি পানি পেলাম এখান থেকে, মনে করো পানি পেয়েছি, হ্যাঁ মনে করো পানি পাচ্ছি বা সার্ভিস পাচ্ছি, এটা হচ্ছে আমার আউটপুট। আর এই মোটরটা নিজে যেটা খরচ করতেছে বা নিজে কাজে লাগাচ্ছে যেটা, সেটা হচ্ছিল অপচয়, তাই না। তাই একটা চিন্তা করো যে তুমি মনে করো যে 100 জুল ইনপুট করলা, 100 জুল কী করলা, ইনপুট করলা। আচ্ছা এটা বাড়াই, আচ্ছা তাই 100 জুল ইনপুট করার পর মনে করো অপচয় হলো 20 জুল, কত জুল, 20 জুল। তো তুমি আউটপুট কত পাবো বলো তো, 100 দিলা, 20 অপচয় হলো, আউটপুট পেলে কিন্তু 80 জুল। ঠিক আছে, আচ্ছা মনে করো তুমি ইনপুট দিলা হচ্ছিল 100 জুল, অপচয় হইল 30 জুল, তাহলে আউটপুট কত পাবা, 70 জুল। সিকোয়েন্সটা এরকমই না, সবসময় এরকম। আচ্ছা এরপর মনে করো যে তুমি ইনপুট দিলে 100 জুল, অপচয় হলো 40 জুল, তাহলে তুমি আউটপুট কত পাবা, 70 জুল, 60 জুল, তাই তো। আমরা হিসাব করি কিন্তু আউটপুটের সাথে। এই মোটরটা কর্মদক্ষতা কত বলতাম আমি, 60%, যখন আউটপুট দিত 60 জুল। কেমনে, আমরা ইটার মান বের করছি না, ইটা ইকুয়াল টু কি, 60/100, এটা হচ্ছে উপরে আউটপুট নিচে ইনপুট, এই যে লিখছি না উপরে আউটপুট নিচে ইনপুট, ইন্টু 100%, ইন্টু 100%, দেন 100 কাটা গেলে কত হতো, 60% হতো। তাহলে একটা চিন্তা করো তো, 60% যদি কর্মদক্ষতা, মানে আমি যে আউটপুট পাচ্ছি তার কর্মদক্ষতা হয়, তাহলে এইটা কি 40% অপচয় হয় না। যখন 60% কর্মদক্ষতা, অপচয় কত, 40%। যখন কর্মদক্ষতা 70%, অপচয় কত, 30%। যখন কর্মদক্ষতা 80%, অপচয় কত, 20%। এর অর্থ তো তাই, একটা মোটরের কর্মদক্ষতা মনে করি 50%, তার মানে অপচয় কত, 50%, তাই না। তাহলে আমার এখানে সূত্রটা এইভাবে দাঁড়ায় না, আমি যেহেতু ইটা ইকুয়াল টু আউটপুট বা ইনপুট লিখি, ঠিক ইটা ইকুয়াল টু অপচয়ের ক্ষেত্রে যে চিন্তা করতাম কত পার্সেন্ট অপচয় হয়েছে, তখন কি ইনপুট বাই অপচয় লিখতাম না, ওয়েস্ট লেখা যায়, বা আমি বাংলায় লিখতেছি, দাঁড়াও
এইভাবে লেখা যায় না, ইন্টু 100। এটা কার জন্য? এটা অপচয়ের জন্য। এটা কার জন্য? এটা হচ্ছে কর্মদক্ষতা, মানে হলো কার্যকরের জন্য, ঠিক আছে না? আচ্ছা, এখন অপচয় নিয়ে এত কিছু শিখতেছি, কারণ দেখো এখানে বলছে যে অপচয় হচ্ছিল এত জুল, বলা হয়েছে না? অপচয় কত? 39,200 জুল, 39,200 জুল। এখন এই অপচয়টাকে কাজে লাগায় আমি ইনপুটটাকে বের করে নিব। কারণ কি, এই ইনপুটটা যদি বের করে নিতে পারি তাহলে আমি কি করতে পারবো, যে আমি এখান থেকে সময় বের করে নিতে পারবো। কি করতে পারবো? সময় বের করে নিতে পারবো। কারণ কি, আমার এখানকার ইনপুটটাই হচ্ছে এই 2 কিলোওয়াটের একটা অংশ। কারণ কি, এই 2 কিলোওয়াট হচ্ছিল পাওয়ার, আর এই ইনপুটটা হবে হচ্ছিল কাজ বা ওয়ার্ক, আর এটা কি? পাওয়ার। আর আমরা ভালো করে জানি যে P ইকাল টু W/T অথবা T ইকাল টু W/P। আমি যে ওয়ার্ক বের করতে পারি, এই ওয়ার্ককে কাজে লাগাতে আমি এই ওয়ার্ক বের করতে পারি। এই ওয়ার্ককে যদি আমি P দ্বারা ভাগ করি তাহলে আমি সময় পেয়ে যাব। আর আমার প্রশ্নে এই সময় চাইছে। বুঝা গেছে? জাস্ট বেসিকটা বুঝছো? আচ্ছা, বেসিকটা যদি বুঝে থাকো, আমি এই পেজ ডবল নিচ্ছি, তোমাদের স্লাইডটা দিয়ে দিব, কোনো টেনশনের কিছু নাই, স্লাইড আমি দিয়ে দিব। আর পেজটা ডবল নিয়ে নিচে আমি এই জায়গাটা মুছে করতেছি। ওকে, আচ্ছা দেখো, তাহলে আমি এত সলভ করবো কেমনে, তাই না? ওমা, মুছার সাথে সাথে এটাও বের হয়ে আসছে, ও ভালো তো। এখন দেখো আমরা করবোটা কি, আমরা বেসিক্যালি অপচয় দিয়ে কাজ করব। আমি এটাকে কি বললাম, আমি ইটা ইকাল টু কী লিখতে পারি? ইটা ইকাল টু লিখতে পারি যে আউটপুট বাই ইনপুট ইন্টু 100%। এটা আমি ইটা ইকুয়াল টু লিখতে পারি। ওকে, আচ্ছা টিস্যুটা বড় করি। এখন কথা হচ্ছে এটা কার জন্য? এটা আমি কার্যকরের জন্য, তাই না? এটা কার জন্য? এটা ছিল কার্যকরের জন্য। ওকে, আচ্ছা এখন যদি আমি অপচয়ের জন্য চিন্তা করতাম তাহলে কি লিখতাম? ইটা ইকুয়াল টু, এটা কিন্তু অপচয়ের জন্য, অপচয়, এটা ছিল অপচয় বাই কত? ইনপুট ইন্টু 100%। এটা কার জন্য? এটা হলো অপচয়ের জন্য। ওকে, আচ্ছা এখন দেখো এখানে কর্মদক্ষতা, মানে যে কাজটাও করছে কর্মদক্ষতা দিয়েছে 60%। কর্মদক্ষতা মানে যে কাজটা করছে সেটা হচ্ছে 60%। তা ওয়েস্ট কত করছে বলো তো? মাস্ট বি এটা করছে কত? 40% করছে। ওয়েস্ট কত করছে? 40%। অপচয় যদি কার্যকর যদি 60% হয় তাহলে অপচয় করছে কত? 40%। তার মানে এই ইটার মান যদি 60 হয়, এই ইটার মান যদি 60 হয় তাহলে এই ইটার মান কত? অবশ্যই কত হবে? 40 হবে। অবশ্যই কত হবে? 40 হবে, তাই না? এটা 60%, এটা কত? 40%। আর একটা কথা যে এইখানকার ইনপুট আর এই ইনপুট সমান না, এই ইনপুট আর এই ইনপুট সমান না। এখন কথা হচ্ছে ইনপুট বলো, এখন ইনপুটের ক্ষমতা দিয়ে বলো আর হচ্ছে কাজ দিয়ে বলো, যেটা দিয়েই বলো অপচয় বা আউটপুট ওইটাই আসবে। মনে করো আমি ইনপুটকে ক্ষমতা মানে বলি, ইনপুট মনে করো ক্ষমতায় বসাইছি, অপচয় বা আউটপুট এলো ক্ষমতাতেই আসবে। ইনপুট যদি আমি কিসে জুলে বসাই বা কাজে বসাই, অপচয় বা আউটপুট কিন্তু কাজেই আসবে। ওকে, মানে কাজ ফর্মে আসবে। তা যেহেতু এখানে জুল ফর্মেট দেওয়া আছে তার মানে এখানে আমি ইনপুট যেটা পাওয়ার আকাঙ্ক্ষা আমার বা ইনপুট আমার যেটা দরকার সেটা আমার জুলেই আসবে। ওকে, আচ্ছা তাহলে আমি এখানে লিখতে পারি কি, দেখো এখানে আমি কি বানাতে পারি বা লিখতে পারি যে ইটা, এই ল্যামডা লিখে ফেলছি, দেখছো? ইটা ইকুয়াল টু অপচয় বাই ইনপুট। আচ্ছা এখন ইটা কত লিখবো বলো তো? 40%। ইটা কত লিখবো? 40%, কারণ অপচয় হচ্ছে 40%। ইকুয়াল টু অপচয় কত? 39200, এটা কি ইনপুট। ওকে, আচ্ছা এখন কত? 40%-এ কি লেখা যায়? 40/100 ইকুয়াল টু কত? 39200 বাই ইনপুট।
ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি বেসিক্যালি ইনপুট কি লিখতে পারি, 39200 বাই কত, 0.4 নাকি, দেখি 0.4 নাকি 0.4, আচ্ছা দেখি 40/100, 0.4ই হবে। ঠিক আছে। আচ্ছা, কত আসে দেখি অ্যান্সার এটার, 39200 ভাগ কত, 0.4, 98000 জুল। আমার দেখো এটি কিন্তু ইনপুট চলে আসছে, আমার এখানে ইনপুট চলে আসছে। যেই ইনপুটটা আমার ওয়ার্ক ফরম্যাটে আছে, যেই ইনপুটটা আমার কিসে আছে, এই ফরম্যাটে কিসে, ওয়ার্কের, এটা কিসের, ওয়ার্ক বা কিসের, কাজ ফরম্যাটে, তাই না, অথবা জুল ফরম্যাটে আছে। এর কথা হচ্ছে জুল ফরম্যাটে আসছে। আর এখানে যে ওয়ার্ক দেওয়া আছে বা ইয়া দেওয়া আছে 2 কিলোওয়াট, এর কিন্তু পাওয়ার দেওয়া আছে বা কি ক্ষমতা দেওয়া আছে। তা একটা ইনপুট হচ্ছে ক্ষমতায়, আরেকটা ইনপুট আছে কাজে। তাহলে আমি এখানে কি বলতে পারি বলো তো, একটা ইনপুট আছে ক্ষমতাতে, একটা ইনপুট আছে কাজে। মনে করো একটা ইনপুট আছে পাওয়ারে, সেটা কত, 2 কিলোওয়াট বা হচ্ছে 2000 ওয়াট, তাই না। একটা ইনপুট আছে পাওয়ারে, আরেকটা ইনপুট পাইলাম যেটা হলো ওয়ার্কে বা কাজে, সেটা কত, সেটা কত ছিল দেখি এই পাশে, 98000, 98000 জুল। আচ্ছা, এখন দরকার সময়, তাই না, টি ইকুয়াল টু ওয়াট। আমরা এইটা জানি না, ক্ষমতা ইকুয়াল টু একক সময় কাছে ক্ষমতা বলে না, তাহলে ক্ষমতা, আচ্ছা এটা অন্য পেন্সিল দিয়ে লিখি জিনিসটা, ক্ষমতা ইকুয়াল টু কি, কাজ বাই সময়, তাই না, কাজ বাই সময়, এটা কি আমার ক্ষমতার ফর্মুলা। আচ্ছা, তাহলে সময় ইকুয়াল টু কি হবে, কাজ বাই কি ক্ষমতা, এটাই তো, তাই না। কাজ কত আসছিল বলতো, 98000, 98000। আচ্ছা, আর ক্ষমতা কত, ক্ষমতা কত ছিল, 2000। ওকে, এই জিরো যায়, ঘুরে ফিরেতে ক্যালকুলেশন করাই লাগবে রে। 98/2 কত আসে, 49 সেকেন্ড। বুঝে গেছে কি, বুঝে গেছে। আমি এই ম্যাথটা যতদূর ভাঙানো যায়, যতদূর আস্তে আস্তে বোঝানো যায়, কিন্তু বোঝানোর চেষ্টা করছি। এরপর যদি না বুঝো, প্রথমত রিপিট করবা, আবার দেখবা, আবার দেখবা। দ্বিতীয়ত যদি তারপরও না বুঝো, চিন্তা করবা, দেন তৃতীয়ত আমাকে জানাবা। সবার আগে এই দুইটা কমপ্লিট করবা আগে, তারপর আমাকে জানাবা। যখন করে পারলাম না, বুঝলাম না, আবার জিজ্ঞাসা করি, এমনি না ভাই, আগে তুমি দেখো, নিজে বোঝার চেষ্টা করো। নিজে ব্রেন না খাটালে, পরীক্ষা হলে ব্রেন খাটাবা তুমি, আমি না, ঠিক আছে। সো তুমি একটু নিজে না বোঝার পর আবারও জিজ্ঞেস করতে দরকার বলে আমি এটার উপর আবারও ক্লাস নেব, কোনো সমস্যা নেই, তোমাদের কোনো চিন্তা কিছু নেই। ওকে, এরপর দেখি কি আছে। আচ্ছা, এরপর হচ্ছে ঘ নাম্বার। দেখো ঘ নাম্বারটা ভেজাল হয়েছে কি, এটা ইন্টারে ম্যাথে কনসেপচুয়ালি হবে। সো এটা বোঝাটা আসলে কি যে বলবো, বলার কোনো ভাষা নাই আর কি। আচ্ছা, এখানে এসি তলে কোনো বস্তু রাখা হলে তা স্থির থাকবে নাকি গড়িয়ে পড়বে, বিশ্লেষণ করো। আচ্ছা, এসি তলের ঘর্ষণ সহগ দেওয়া আছে। আচ্ছা, এখানে কি করা আছে কোনো, দেখি, মানে ভর দেওয়া আছে। মনে করো এটা একটা ভূমি, ওকে। এই ভূমিতে যখন আমি একটা বক্স রাখবো, এই বক্সটাকে গ্র্যাভিটি নিচের দিকে টানবে। কী করবে, গ্র্যাভিটি নিচের দিকে টানবে, ওকে। আচ্ছা, এই বক্সটা ভর আছে, এম ভরের বক্স, তার মানে কি এটার এম জি আছে নিশ্চয়ই,
এটার কি আছে এমজি আছে, অথবা কি ওয়েট আছে, ওজন আছে। ওজন কিন্তু একটা বল, বল কিন্তু একটা ভেক্টর আসে যার মান দিক দুইটাই আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে এটা তো প্লেন রাস্তা, এই রাস্তার মধ্যে কোণ কত, এই রাস্তাটা কোণ কত, থিটা হলো 0, তাই তো এটা প্লেন হয়েছে, তাই না? মনে করো এটা একটা রাস্তা, এখানে রাস্তার উপর রাস্তা, থিটা কত 0। আমি যে এই রাস্তাটাকে উপরে উঠাই থিটা মান বাড়বে, রাস্তাটা যদি না উঠাই থিটা মান কমতে থাকবে। আচ্ছা, এখন মনে করো আমি এরকম একটা রাস্তা নিলাম, আমি ঠিক এরকম, এই আসে না কেন, আমি একটা এরকম রাস্তা নিলাম। এই রাস্তাটার মধ্যে খেয়াল করে একবার, এই রাস্তার মধ্যে কোনো বক্স রাখি আমি, এই রাস্তার মধ্যে কোনো একটা বক্স রাখলাম, বক্সের নিশ্চয়ই বাঁকা হয়ে থাকবে, তাই না? একটা বক্স রাখলাম। আচ্ছা, বক্সের কালারটা একটু অন্যরকম দিই। আচ্ছা, এই ক্ষেত্রে কি ঘটবে দেখো, এখন এই এমজি কি বাঁকা হয়ে টানবে? মানে যেহেতু এটা বাঁকা আছে, বক্সও বাঁকা, এমজি কি বাঁকা হয়ে টানবে? এমজি কি এইভাবে টানবে? কখনোই না, এমজি ঠিক সোজা বরাবরই টানবে। এমজি কি করবে? এমজি সবসময় এই সোজা বরাবরই টানবে। এটা মনে করো থিটা। এখন কথা হচ্ছে এটা সোজা বরাবর টানছে, বাট এ তো সোজা বরাবর নাই বক্সটা, এর দুইটা উপাংশ আছে। এর কি আছে? দুইটা উপাংশ। আমি যেই রেখাটা পাইছি এটা হচ্ছে লব্ধি, এই বলটা কি লব্ধি। যেমন এ যেটা আছে এটা কিন্তু লব্ধি এক ধরনের, এটা কি লব্ধি এক ধরনের। আচ্ছা, আর আমি একে যেই রেখাতে টানছি এটাও কিন্তু এক ধরনের লব্ধি। তা এর হচ্ছে দুইটা উপাংশ থাকে। এর কয়টা উপাংশ? দুইটা উপাংশ। এখন এটা পুরো বিশ্লেষণ করতে গেলে পুরো ক্লাস চলে যাবে, এটা পুরো ইন্টারের কনসেপ্ট। তা মনে রাখো যে একটা উপাংশ এই বরাবর, আর একটা উপাংশ এই নিচ বরাবর। একটা উপাংশ এই বরাবর, একটা উপাংশ নিচ বরাবর। আর যেটা এই বরাবর থাকবে সেটা হবে থিটার সমান। সেটা কি হবে? থিটার সমান। আর এটা কি বলে? এমজি কস থিটা। আর এটা কি? এমজি সাইন থিটা। এই দুইটার লব্ধি হচ্ছিল এমজি, এই দুইটার লব্ধি কি? এমজি। বোঝা গেছে? এখন কথা হচ্ছে এই নিচে যেটা থাকে ওইটা তো প্রতিক্রিয়া বলকে নাল করে দেয় বা 0 করে দেয়। এই নিচে যেটা থাকে ওর সাথে কি প্রতিক্রিয়া বল সমান, নিচে যেটা থাকে ওর সাথে প্রতিক্রিয়া বল কি সমান। আচ্ছা, আর এই পাশে যেটা থাকে সেটা ওকে গতির সৃষ্টি করে, যেটা এই পাশে আছে ওটা কি ওর গতির সৃষ্টি করে। আচ্ছা, একটু বোঝা গেছে? এটা জাস্ট বোঝার কিছু নাই, মনে রাখো যে। আর একটা কথা বললি, আমার মনে হয় না যে এরকম কোশ্চেনটা কখনো আসার সম্ভাবনা আছে। একবার দিয়ে দিচ্ছেন কী করবো, এখন সলভ তো দেওয়া লাগবে, তাই না? আচ্ছা দেখো, এখন যে আমি এখানে বক্সটা রাখছি, বক্সের গ্র্যাভিটি কাজ করতেছে নিচে বা এমজি কাজ করতেছে নিচে, এই দুটো উপাংশে ভাগ হয়ে যাচ্ছে। উপাংশ মানে উপ অংশ, তো দুইটা অংশ ভাগ হয়ে যাচ্ছে। একটা এমজি কস থিটা, এটা কি এমজি সাইন থিটা। আর এমজি কস থিটার বিপরীত দিকে যে আছে ওকে বলে কি প্রতিক্রিয়া বল। এমজি কস থিটার বিপরীত দিকে যে আছে ওকে কি বলে? প্রতিক্রিয়া বল। কেনই হবে না? এমজি নিচে, উপর প্রতিক্রিয়া বল থাকে কি উপরে, মানে কি আর ইকুয়াল টু এমজি, এভাবে বলি না? তাহলে এখানকার কি হবে? আর ইকুয়াল টু এমজি কস থিটা, এটাই তো, তাই না? আচ্ছা, এখন দেখো যে আমার এই প্রশ্নের ক্ষেত্রে, আচ্ছা এটা আমাদের কপি করে নিতে হবে, কারণ এই স্লাইডটা রাখা লাগবে, কারণ এটা একটু দেখলে মনে হবে যে কিছু একটা বুঝাইছি না। আচ্ছা আচ্ছা, আমি একটু এই জায়গাটা মুছি। এখন দেখো যে এই বস্তুটার ক্ষেত্রে, আচ্ছা এখানে কি এটা কি ছোটো করা যাবে? আর যাবে। আচ্ছা, এই বক্সটাকে নেওয়া যাবে না? দূর দেখি, আরে পুরো প্রশ্ন ইয়ে হয়ে যাচ্ছে, ওলটপালট হয়ে যাচ্ছে, দরকার নেই, এটাই ইয়ে করি। হয়েছে হয়েছে। আচ্ছা, এখন মনে করো যে এখানে একটা বক্স রাখা হইলো, এখানে কি করা হয়েছে? একটা বক্স রাখা হয়েছে, ওকে।
আচ্ছা, এই বক্সটা কি ঘটবে, এর গ্র্যাভিটি কাজ করবে ঠিক নিচের দিকে, mg কাজ করবে কি ঠিক নিচের দিকে। তাহলে এর দুটো অংশে ভাগ হয়ে যাবে, একটা অংশ এই বরাবর আর একটা অংশ এই বরাবর। কি বললাম, একটা অংশ এই বরাবর, একটা অংশ কি এই বরাবর। এটাকে বলবো আমরা mg। আচ্ছা, আরেকটা কথা, এটা যেমন কোণ না, এইটাও কিন্তু কোণ। এটা কত 15 ডিগ্রি, এটা কত 15 ডিগ্রি। এই কোণ ওই কোণ কিন্তু সমান, এখানে যে কোণটা আছে এই কোণ আর এই কোণ কিন্তু সমান। এটা 15 ডিগ্রি হলে এটা 15 ডিগ্রি। এই 15 ডিগ্রির সাথে জি mg cos থিটা, কারণ থিটা যেদিকে cos ওই দিকেই হয়, আর অপোজিটে কী হবে mg sin থিটা। আর সাইন কসের মিলনেই কিন্তু আমার এই যে mg আসছে, বুঝা গেছে? আচ্ছা, এখন দেখো এই বস্তুটার প্রতিক্রিয়া বল কোথায়, প্রতিক্রিয়াটা ঠিক এই বরাবর। প্রতিক্রিয়াটা কোথায়, প্রতিক্রিয়াটা ঠিক এই বরাবর। এটা ছিল আর, তাহলে এটা mg cos থিটার উপরে কি আছে, আর আছে। আচ্ছা, এখন বলছে ঘর্ষণ সহগের মান 0.25। এখানে মিউ এর মান দিছে, মিউ কত 0.25, ঠিক আছে? আচ্ছা, ভালো কথা। এখন প্রশ্ন কি চাইছে, এসি ঘর্ষণ সহগের মান। আচ্ছা, এসি তলে কোনো বস্তু রাখলে তা স্থির থাকবে কিনা, ওকে। আচ্ছা, এখানে এখন মজার কথা হচ্ছে এখানে তো ভর দেয়া নাই, এম দেয়া নেই। আচ্ছা, না দেওয়া থাকুক, এম আমরা না ধরলাম। আচ্ছা, এখন দেখো তো যে এর ঘর্ষণ বলটা দরকার না, সবার আগে ফ্রিকশন কাজ করে কোথায়, এই বস্তু রাখছে এইখানে, ফ্রিকশন কাজ করবে এফ এস কাজ করবে কোথায়, উল্টা দিকে। এটা বেসিক্যালি এফ এস না, এটা এফ কে বলতে হবে। এটা এফ কে বা এটা গতীয় ঘর্ষণ, এফ এ কাজ করবে কোন দিকে, উল্টা দিকে। তো এফ কে বের করতে হবে না, বের করতে হবে। আচ্ছা, আর এই বলটা কি, যে বলটা দিচ্ছে প্রযুক্ত বল, এটা কি প্রযুক্ত। আর এটা কি বাধা। এখন দেখব যে আমার এখানে কার্যকরী বল আসে কি না। যদি কার্যকরী বল আসে তাহলে এই ম্যাথ হয়েছে, পড়ে যাবে। কার্যকরী বল যদি না আসে তাহলে বুঝবে এই ম্যাথ হবে না, ওকে। বা বস্তুটা পড়বে না, ম্যাথ হবে ঠিকই বাট বস্তু পড়বে না। আচ্ছা, এখন একটা জিনিস দেখো যে আমরা কি জানি, এফ কে বা এফ এস যেই বলো না কেন প্রফেশনাল টু আর, প্রতিক্রিয়া বলের সমানুপাতিক, রাইট? আচ্ছা, বা এফ কে ইকুয়াল টু মিউ আর, বলা যায় না, যাবে। এখন আর কোনটা, আর কি এখন এমজি ধরবা না? যদি এমন ভূমি হইতো নিচে থাকতো এমজি, উপরে থাকতো কি আর, যেহেতু বাঁকা ভূমি, আর এর বিপরীতে কি আছে এমজি কস থিটা, তাহলে আর ইকুয়াল টু কি এমজি কস থিটা, ঠিক আছে? আর ইকুয়াল টু কি এমজি কস থিটা, ওকে। তাহলে এখানে কি থাকতেছে মিউ এমজি কস থিটা, ওকে, মিউ এমজি কস থিটা। আচ্ছা, এখন দেখো তো মিউ এর মান কত, 0.25 এমজি কস 15 ডিগ্রি, এমজি কস 15 ডিগ্রি। আচ্ছা, এটা আমার কিসের মান আসলো, এফ কে এর মান আসলো, এফ কে, ওকে। আচ্ছা, এখন কি দেখবো আমরা এই লাইনটার ক্ষেত্রে দেখি। এখন এফ ইকুয়াল টু কত আসে, কারণ এটা কি, এটা বাধা দানকারী বল আসে, এটা কি বাধা দানকারী, বাধা দানকারী বল। এখন কার্যকরী বল, এখন করবো কি কার্যকরী বলটা, প্রযুক্ত বলটা বের করি। এফ ইকুয়াল টু কি হবে, প্রযুক্ত বল কোনটা, মানে যেটা ও নিজে নিজে পাচ্ছে হেলানোর কারণে, এমজি সাইন থিটা, এমজি সাইন থিটা, ঠিক আছে? এটা হচ্ছে প্রযুক্ত বল। আচ্ছা, এখন কথা হচ্ছে দেখো, আমার প্রযুক্ত বল আসলো, কার্যকরী বল আসলো। এখন আমার যদি বাই চান্স এই পথে ত্বরণ থাকে, তার মানে কি বস্তু আগাচ্ছে, ত্বরণ 0 যদি হয় তার মানে কি বস্তু থেমে গেছে। এখন কথা হচ্ছে আমার যেহেতু এম দেওয়া নাই, তাহলে এফ কে কে কি লেখা যায়, এম এ লেখা যায় না, এম এ অফ কে। এই ত্বরণটা কি বাধা দানকারী ত্বরণ, আর এখানে এম ইকুয়াল টু কী লেখা যাবে, 0.25 ইন্টু এম ইন্টু জি ইন্টু কস 15। এই এম কাটা চলে যায়, থাকে কি এ অফ কে ইকুয়াল টু কত থাকে, 0.25 ইন্টু 9.8 ইন্টু কস 15। যেহেতু কত আসে এটার এর মান কত আসে কি
0.25 ইন্টু কত 9.8 ইন্টু কত cos 15। এটা ত্বরণ হচ্ছে 2.366, এটা কি আসবে মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, এটা কিন্তু বাধাদানকারী ত্বরণ, এটা কিসে আসলো বাধাদানকারী ত্বরণ এফ থেকে। আচ্ছা, আর প্রযুক্ত বলে ত্বরণ কি আসবে এখানকার এ কি আসবে এম এ ইকুয়াল টু কি এম জি সাইন 15, অথবা এম এম কাটা গেলে ত্বরণ কি আসবে জি সাইন 15, অথবা কত 9.8 সাইন 15, অথবা কি আসবে দেখি 9.8 সাইন 15। ওকে, এর কত আসে 2.5364। এটা হচ্ছিল প্রযুক্ত ত্বরণ। এটা কি বাধাদানকারী ত্বরণ। তো কার্যকরী ত্বরণ কি হবে দেখো, এখন আমরা একটা জিনিস সাজাবো। আচ্ছা, এখানে করবো না, আমরা একটা অন্য পেজে করবো। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমরা তো বল বের করা শিখছি, আবার ত্বরণ কেন বের করলাম দেখো, এম যেহেতু নাই সো আমাকে ত্বরণ বের করতে হবে, এটা কোনো বাধা মানে হিসাব কিছু নেই। আমরা ফর্মুলা কি শিখছি, প্রযুক্ত বল মাইনাস কি বাধাদানকারী বল এগুলো কি কার্যকারী বল, কার্যকারী বল। আচ্ছা, এখন দেখো প্রযুক্ত বল মানে কি এফ, অথবা এটাকে কি লেখা যায় এম এ, বাধাদানকারী বল কি এম এ ড্যাশ বা এম এ কে বা এফ যেটার মধ্যে লেখো। আচ্ছা, ইকুয়াল টু এম এ। ওকে, আচ্ছা এখানে একটা প্রযুক্ত বলকে প্রাইম দাও আর কার্যকারিতাতে এ রাখো। এখানে দেখো তো সবগুলো এম সমান না, সমান যদি হয় তাহলে কি এ প্রাইম মাইনাস কি মাইনাস এ অফ কে ইকুয়াল টু কি এ। আচ্ছা, এ প্রাইম কত দেখো তো, এ প্রাইম কত আসছে, এটা প্রাইম দিই, এটা প্রাইম দিই। এ প্রাইম কত আসছে 2.53, কত আসছে 2.53 মাইনাস এর মান কত আসছে 2.36, তাহলে এখানে আমার এর কত আসবে, এর মান কত আসবে ইকুয়াল টু কত আসবে দেখি 2.53 মাইনাস কত 2.36 আসে হচ্ছে 0.17 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে এখানে যে বস্তু রাখা হয় ও চলা শুরু করবে, অর্থাৎ কি চলা শুরু করবে। কারণ কি আমি যখন এখানে কোনো বস্তু রাখছি আমি ওর ত্বরণ চলে আসছে কত 0.17 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, সো এই গাড়ি চলা শুরু করে ফেলবে, বুঝা গেছে। আচ্ছা, এই ম্যাথটা আমি বলবো যেটা খুবই কনসেপচুয়াল ম্যাথ, আর এই ম্যাথটা খুবই ভেজাল একটা ম্যাথ। আমি প্রথমে বের করছি কি বাধাদানকারী বল, দেন বের করছি কি প্রযুক্ত বল, দেন আমি করছি কার্যকরী বল। যেহেতু এখানে আমার এম এর মান দেয়া নাই, সো আমি এখানে সব পুরাটাই ত্বরণ দিয়ে কাজ করছি, এটাই। আর আরেকটা জিনিস খেয়াল রাখবে, এই আর এর মানটা কিন্তু এই বরাবর হবে, এম জি কস থিটার বরাবর হবে। আর কোনো কিছু মনে করো যে এই আরকে যদি তুমি ভাঙাও আর এখানে যদি থিটা থাকে, এটা হবে চলো আর কস থিটা, এটা হবে কি আর সাইন থিটা। ওকে, এটাকে আসলে ভেক্টর শিফটিংও বলে। এখন তুমি মনে করো যে চাও যে এই জিনিসটাকে সরা এখানে নিয়ে আসতে, এই জিনিসটাতে একই, তাই না, এটাকে এখানে নিয়ে আসা নাকি এটাকে আর সাইন থিটা, এটাকে আর কস থিটা। সো এই জিনিসটা আবার এখানেও নিয়ে আসলে যার কাজটা করে। ওকে, মানে বেসিক্যালি কি আমি যদি দেখাই জিনিসটা আরেকবার দেখাই তাহলে জিনিসটা বুঝতে পারবো আর কি। মনে করো যে তোমরা সমবাহু ত্রিভুজ কাজ করছো না, এটা হচ্ছে থিটা। ওকে, এই থিটা বরাবর এটা ছিল আর কস থিটা, আর এই লম্বটাকে বলা ছিল আর সাইন থিটা। ওকে, আর কস থিটা আর সাইন থিটা। আচ্ছা, দেন দেখো এখন করা হয় কি এই জিনিসটাকে শিফট করে ওই পাশে নিয়ে যাওয়া হয়, এটাকে শিফট করে এই পাশে নিয়ে আসা হয়, আর এই লেখাটাকে শিফট করে এখানে আনিয়ে রাখা হয়। এইটাই হচ্ছে আমার সেই লেখা। কোন লেখাটা, ও যে যখন একটা আনত তলে একটা বস্তু রাখা হয়েছিল, এই বস্তুর উপর যখন এমজি কাজ করতেছিল, এই এমজিটাই হচ্ছে এখানকার আর এমজির একটা কি থিটা, একটা কি সিঙ্গেল আছে বলতে ফাঁকা, যেটা ফাঁকা থাকতেছে ওটা কি বলে এমজি
mg কি sin থিটা আর এটা কি mg cos থিটা ওকে এই আর কিছুই না বুঝা গেছে এই আর কিছুই না ওকে আচ্ছা ওকে এরপর দেখো এরপর হলো 3 নম্বর কোশ্চেন 3 নম্বর কোশ্চেনে কি বলছে আচ্ছা ক খ কোনো ব্যাপার না আমরা গ ঘ দিকে ফোকাস দেব এখানে দৃশ্যকল্প 1 বা দৃশ্যপট 1 98 মিটার পার সেকেন্ড অভিকর্ষ ত্বরণ সম্পন্ন স্থানে একটি বস্তুকে 20 মিটার পার সেকেন্ড আচ্ছা এটা বেগে হবে বেগে বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো আচ্ছা আর দৃশ্যপট 2 একই প্রস্থচ্ছেদ বিশিষ্ট আচ্ছা কোনো সমস্যা নেই আমরা দৃশ্যপট 2 পরে পড়ি দৃশ্যপট 1 এর আগে গ নাম্বারটার কাজ করি ওকে চলো আর গ নাম্বারটার কাজ করি তারপর ঘ নাম্বারটা দেখতেছি কি বলছে আচ্ছা এখানে কি বলছে যে গ নম্বরে কি বলছে দৃশ্যপট 1 এর বস্তু সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে আচ্ছা তা এখানে দেখো খাড়া আচ্ছা এখানে 2 হবে দেখছো কত ভুল করছে এখানে আয় হায় রে 9 করছে আদিবেগ কত ছিল খাড়া উপরে নিক্ষেপ করছে আদিবেগ কত ছিল আদিবেগ ছিল হচ্ছিল 20 মিটার পার সেকেন্ড ওকে আচ্ছা তারপর দেখো তারপর শেষ বেগ কত হবে উপরে নিক্ষেপ করছে একটা বস্তুকে উপরে ছুড়লা ও যাচ্ছে বেগ যখনই 0 হবে তারপর কিন্তু আর উপরে যাবে না বেগ 0 হলে কি আর উপরে যাবে না তারপর কেউ নিচে নামা শুরু করবে তা সর্বোচ্চ উচ্চতায় বেগ কত 0 মিটার পার সেকেন্ড আচ্ছা তারপর কি আছে গ্র্যাভিটি দেখো ওকে ছুটছি উপরের দিকে বাট গ্র্যাভিটি কিন্তু নিচের দিকে একটা বস্তুকে ভি বেগ দিছি উপরের দিকে বাট গ্র্যাভিটি কোন দিকে নিচের দিকে না সেখানে কি হবে -9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার ওকে এখন এইচ চাইছে সর্বোচ্চ উচ্চতা এইচ ইকুয়াল টু হোয়াট এই ফর্মুলার মধ্যে কি নাই এইচ আছে জি আছে ভি আছে ইউ আছে এস নাই বা এই না এইচ আছে সময় নাই সময় না তাহলে কোন ফর্মুলা ভি স্কোয়ার ইকুয়াল টু কি ইউ স্কোয়ার প্লাস 2gh আচ্ছা ভি স্কোয়ার ভি কত 0 স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার ইউ কত 20 এর উপর স্কোয়ার আচ্ছা প্লাস 2 ইন্টু -9.8 ওকে অ্যান্ড এইচ অথবা এটাই কী লেখা যায় 0 ইকুয়াল টু 400 20-এর উপর স্কোয়ার দিলে 400 হয় আই গেস -9.8 প্লাস আছে কত হবে -2 ইন্টু 9.8 এইচ ঠিক আছে ওকে এরপর দেখো এইটাকে রাইট হ্যান্ড সাইডে আছে এটা কি রাইট হ্যান্ড সাইডে আছে রাইট থেকে লেফটে নিয়ে আসলে কি হবে প্লাস 2 ইন্টু 9.8 এইচ ইকুয়াল টু কত 400 এখানে প্লাসটা দিতে হয় না আমি জাস্ট বুঝা ধরে দিলাম আর কিছুই না বাট না দিলেও সমস্যা নেই দিতে হয় না প্লাস দিতে হয় না মাইনাস হলে দেখাইতে হবে আচ্ছা অথবা এইচ ইকুয়াল টু কত হবে 400 নিচে কত 2 ইন্টু 9.8 কত হয় দেখি 400 ডিভাইড বাই 2 ইন্টু 9.8 ওকে 20.408 মিটার ওকে তার সর্বোচ্চ উচ্চতা কত 20.480 মিটার এটা আমার এখানকার সর্বোচ্চ অ্যান্সার ওকে এটা আমার কি সর্বোচ্চ অ্যান্সার বুঝা গেছে সহজ ম্যাথ ওকে সহজ ম্যাথ নেক্সট দৃশ্যপট 2 কি বলছে একটি প্রস্থচ্ছেদ বিশিষ্ট একই প্রস্থচ্ছেদ বিশিষ্ট প্রস্থচ্ছেদ মানে হচ্ছে এটা যদি তার হয় এটা যদি একটা তার হয় ওর প্রস্থচ্ছেদ হলো এইটা ওর প্রস্থচ্ছেদ হলো এটা মানে উপরে ইয়াটা মানে এটা হলো প্রস্থচ্ছেদ ওকে আচ্ছা প্রস্থচ্ছেদ বিশিষ্ট 100 সেন্টিমিটার দৈর্ঘ্যের দুটি তার এ ও বি তার দ্বয়ের প্রত্যেকটি দৈর্ঘ্য বরাবর 5 কেজি ভরের বস্তু ঝুলিয়ে দিলে দৈর্ঘ্য বৃদ্ধি হয় 2 সেন্টিমিটার আর 3 সেন্টিমিটার দৃশ্যপট 2 তারের মধ্যে কোনটি অধিকতর স্থিতিস্থাপক বিশ্লেষণ করো আচ্ছা কোনটি বেশি স্থিতিস্থাপক আচ্ছা তোমাদেরকে একটা ফর্মুলা দেখাই আমরা কি জানি পীড়ন আচ্ছা এখানে লিখি না এখানে লিখি পীড়ন প্রফেশনাল টু বিকৃতি পীড়ন বিকৃতির সমানুপাতিক অথবা
অথবা পীড়ন মানে কি এফ বাই এ প্রফেশনাল টু কি ডেল এল বাই এল। বিকৃতি কি এটা হচ্ছিল মানে আদি এল আইডা এল এর পার্থক্য কতটুকু বৃদ্ধি পাইলো। ওকে আচ্ছা এখানে কি লেখা যায় এফ বাই এ ইকুয়াল টু ওয়াই ডেল এল বাই এল। এই ওয়াইটাকে বলা হয় ইয়ং এর গুণাঙ্ক। কি বলে এই ওয়াইটার কি বলে ইয়ং মডুলাস বা হচ্ছে ইয়ং এর গুণাঙ্ক। আচ্ছা তাহলে একটা জিনিস বুঝো কথা। আচ্ছা আরেকটা জিনিস দেখাই, যদি এরকম হয় যে আমি ওয়াইটাকে আলাদা রাখবো, ওয়াই ইকুয়াল টু কি লেখা যাবে এখানে এফ বাই এ থাকলো ইনটু এই এল চলে যাবে উপরে ডিএল এল থাকবে নিচে, এটা লেখা যায় না যায়। আচ্ছা প্রত্যেকটা বস্তুর উপর এফ বাই এ কিন্তু সমান, কারণ এদের প্রস্থচ্ছেদও সমান। দেখো এদের প্রস্থচ্ছেদ মানে কি ওর ক্ষেত্রফল, একটা তারের প্রস্থচ্ছেদ মানে কি এই জায়গাটা কি তারের ক্ষেত্রফল না, ক্ষেত্রফল প্রত্যেকজনের ক্ষেত্রফল সমান, অর্থাৎ তার এ আর তার বি এদের ক্ষেত্রফল ইকুয়াল, এদের ক্ষেত্রফল সমান। ইভেন এদের উপর যে 5 কেজি ভরের বস্তু রাখছে, এই 5 কেজি ভর থেকে যে ওয়েট আসবে মানে কি ডাব্লিউ ইকুয়াল টু এম জি, অর্থাৎ কি 5 × 9.8, এই ওয়েটটাও কিন্তু দুজনের সমান। অর্থাৎ কি এই ওয়েটকে একটা ফোর্স না, এই ফোর্সও সমান, আবার এদের ক্ষেত্রফল কি এ না, এই ক্ষেত্রফলও সমান। অর্থাৎ আমি বলতে পারি দুইটা তারের জন্য এ তার আর বি তারের জন্য আমার এফও সমান এও সমান, এফও সমান আর কি এও সমান। অর্থাৎ বলতে পারি প্রত্যেক তারের জন্য এফ বাই এ ইকুয়াল টু কি এফ বাই এ, দুজনের জন্যই এফ বাই এ সমান হবে, রাইট। আচ্ছা অর্থাৎ প্রত্যেকটারই পীড়ন সমান হবে, প্রত্যেক তারের জন্য কি হবে পীড়ন সমান হবে। তার মানে দুইটা তারের জন্য এফ বাই এ কী হবে সেম হবে। দুইটা তারের জন্য এফ বাই এ সেম হওয়া মানে কি দুইটা তারে এফ বাই এ থাকবে কনস্ট্যান্ট, দুইটা তারে এফ বাই এ থাকবে ধ্রুবক। ওকে আচ্ছা তাহলে এই যদি কাহিনী ঘটে, আমি একটু পেজ নিচ্ছি, দেখো এইখানে বোঝার জিনিস আছে। আরে এমন হচ্ছে কেন, এখানে বোঝার জিনিস আছে। মনে করো আমি ধরলাম তার এ, তার এ, আচ্ছা এখানে আরেকটা জিনিস ধরবো, আরেকটা ধরবো যে তার বি। ওকে আচ্ছা এদের দুজনের প্রস্থচ্ছেদ সমান বা এফ বাই এ সমান, মানে এর এফ বাই এ আর এর এফ বাই এ দুজনটা কি সমান, দুজনটা সমান। তাহলে এর ইয়ং এর গুণাঙ্ক কী হবে ওয়াই ইকুয়াল টু কী হবে এফ বাই এ ইন্টু এল বাই ডেল এল। অথবা যেহেতু এফ বাই এ একটা কনস্ট্যান্ট মান, এটা কোনো শেষ হবে মানে চেঞ্জ হবে না, তাহলে আমি এখানে লিখতে পারি যে ওয়াই প্রপোর্শনাল টু এল বাই ডেল এল, লিখা যাবে না ওয়াই প্রপোর্শনাল টু এল বাই ডেল এল। আচ্ছা এইটাতে কি লেখা যাবে ওয়াই ইকুয়াল টু এফ বাই এ ইন্টু এল বাই ডেল এল। অথবা এটা আচ্ছা এটা আচ্ছা হাও বা ওয়াই প্রপোর্শনাল টু এল বাই ডেল এল, দুটোই লেখা যাবে। আমি বুঝার জন্য এভাবে দাগ দিয়ে বুঝাচ্ছি, তোমরা খাতা যখন লিখবা তখন এক সিরিয়ালে লিখে যাবা। ওকে আমি দুইটা পার্থক্য করে বুঝাচ্ছি এই কারণে যাতে তোমরা বুঝতে পারো, বুঝা হয়ে গেলে দেখবা তোমরা এটা লিখতে পারতেছো। ওকে আচ্ছা আচ্ছা এখন দেখো আমার এফ বাই এ আর এফ বাই এ সমান, সো এইটাকে আমি কনস্ট্যান্ট ধরে নিছি, প্রফেশনাল চলে আসছে। এই তারের দৈর্ঘ্য কত ছিল এল কত ছিল 100 সেন্টিমিটার অথবা 1 মিটার, তাই না? আচ্ছা এই তারের দৈর্ঘ্য কত ছিল সেম ছিল 100 সেন্টিমিটার অথবা কি 1 মিটার। আচ্ছা এখন দেখো এর বৃদ্ধি কি ছিল ডেল এল এর বৃদ্ধি, আর এর ডেল এল কত ছিল এটা দেখবো আমরা কত ছিল। একটার বৃদ্ধি ছিল 2 সেন্টিমিটার, একটা ছিল 3 সেন্টিমিটার, একটাতে 2 সেন্টিমিটার আরটাতে কত ছিল 3 সেন্টিমিটার। ওকে আচ্ছা 2 সেন্টিমিটার কি লেখা যায় 0.02, রাইট 2/100, একটু শিওর হয়ে নেই নাহলে ফির না আবার ভেজাল হয়ে যাবে। 0.02 আর এটা কত 0.03 মিটার। এটা কিসে আসলো এগুলো মিটারে আসলো, এলে কিসে আসছে মিটারে আসছে। ওকে
এলো সবই মিটারে আসছে, তাহলে এখানে আমি ওয়াই ইকুয়াল টু কী লিখতে প্রপোর্শনাল টু কী লিখতে পারি, এল কত 1/0.02, আর এটা কি লিখতে পারি ওয়াই প্রপোর্শনাল টু 1/0.03। ওকে, তাহলে এটা 1 ভাগ অ্যান্সার কী আসে, এটা আসে ওয়াই প্রপোর্শনাল টু 50। ওকে, আর এটা কি আসে ওয়াই প্রপোর্শনাল টু 1/0.03, 33.33। আচ্ছা, এখন দেখো এর ইয়ংয়ের গুণাঙ্ক বেশি, এর ইয়ংয়ের গুণাঙ্ক কম। আচ্ছা, এর যেহেতু বেশি তাহলে এর স্থিতিস্থাপক বেশি, এর যেহেতু ইয়ংয়ের গুণাঙ্ক কম তার মানে এর স্থিতিস্থাপক কম। আর প্রশ্ন ওটাই চাইছে কার স্থিতিস্থাপক বেশি, কার স্থিতিস্থাপক অধিক বেশি, যার ইয়ংয়ের গুণাঙ্ক বেশি ওর স্থিতিস্থাপক বেশি, যার ইয়ংয়ের গুণাঙ্ক কম ওর স্থিতিস্থাপক কম। হবে নাই বা কেন, একই বস্তু ঝুলাই দিচ্ছে, একটা তার 2 সেন্টিমিটার বাড়ছে আর একটা তার 3 সেন্টিমিটার বাড়ছে, যেটা 2 সেন্টিমিটার বাড়ছে তার মানে কি হয়ে থেমে গেছে, ওটা আর বাড়ে নাই, আর যে 3 সেন্টিমিটার বাড়ছে ওটা কি নরম ছিল, একটু বেশি বেড়ে গেছে। তাহলে কার বেশি, ইয়ংয়ের গুণাঙ্ক এর বেশি আর এর কম। তার মানে কি এ তার স্থিতিস্থাপক বেশি, বি তার স্থিতিস্থাপক কম। আপাতত বুঝতে পারছো জিনিসটা? আর তোমরা খাতা লিখবে কীভাবে, প্রথমে এটা করবা, দেন এটা করবা, দেন বলে দিবা যে এখানে আমার ওয়াই এর তুলনায় ওয়াই অফ বি ছোটো, ওয়াই এ ওয়াই বি ছোট, তার মানে কি এর স্থিতিস্থাপক বেশি, স্থিতিস্থাপক বেশি, শেষ। ওকে ওকে ওকে, ঠিক আছে না? হ্যাঁ, আশা করি সব ঠিক আছে। ওকে, আচ্ছা, এরপর দেখো, এবং কিন্তু মজার ম্যাথ। দেখো দৃশ্যপট 1 দিছে আর এটা মনে হয় দৃশ্যপট 2। তো দৃশ্যপট 2 তো আগে হয় না, দৃশ্যপট 1-এর কাজে আগে হয়। কোনো স্থানের সকাল তাপমাত্রা 10 ডিগ্রি সেন্টিগ্রেড এবং শব্দের বেগ দেওয়া আছে, দুপুরে তাপমাত্রা বৃদ্ধি পেল। আচ্ছা হোক, চলো শুরু করা যাক। প্রথমে আমরা গ দিয়ে শুরু করবো। দেখো গ নাম্বার কি বলছে, আরে কি আসলে গ নাম্বার কি বলছে, ওই স্যার দুপুরে শব্দবেগ কত। আচ্ছা, তার আগে আরেকবার দেখে নেই কি বলছে, যে সকালে 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 338 মিটার পার সেকেন্ড, আর দুপুরে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে 33 ডিগ্রি হয়েছে। ওকে, আমরা কিন্তু একটা ফর্মুলা জানি, V1/V2 ইকুয়াল টু √T1/T2। এটা আমরা জানি না। হ্যাঁ, যদি এইটা দেওয়া না থাকতো তাহলে আমি কী করতাম, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বাতাসের শব্দের বেগ 330, যেহেতু দেয়া আছে সো আমি 0 ডিগ্রি ধরবো না। কত ধরবো, এই দেখো V1 কত, V1 কত 338 মিটার পার সেকেন্ড, T1 কত 10 ডিগ্রি সেন্টিগ্রেড, 10 ডিগ্রি সেন্টিগ্রেড, অথবা এটা কী বলা যায় বলো তো, 10 ডিগ্রি সেন্টিগ্রেডকে কী বলা যায়, 273 যোগ 10 ক্যালভিন অথবা 283 ক্যালভিন। ওকে, 273/15 ধরতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, 273 ধরিও। আচ্ছা, T2 কত, 33 ডিগ্রি সেন্টিগ্রেড, তা T2 ক্যালভিনে কত হবে, 273 যোগ 33 ক্যালভিন, অথবা কত আসে 273 যোগ 33, 306। অ্যান্ড আমার চাইছে কি, V2 চাইছে, V2 ইকুয়াল টু 1। ওকে, কিছুই না, মান বসাই দেবো, কিছুই না, জাস্ট মান বসাই দেবো। V1 কত, V1 কত পাইলাম 338, V1 কত পাইছি 338। আচ্ছা, V2 কত জানি না, ইকুয়াল টু √T1 কত 283, T2 কত 306। আচ্ছা, অথবা এটা কী লেখা যায়, 338 V2 ইকুয়াল টু, এটার মানটা বের করে নিয়ে আমি, এগুলো কিন্তু একবারই করা যায়। তারপর আমরা আন্দাজি একটু করি, 283/306। ওকে, কত আসে 0.9616। আরও মান আছে, মানটা আমি কাটবো না, মানটা অমনই রাখবো। অথবা এইটাকে নিচে নিয়ে আসবো, V2টাকে উপরে নিয়ে যাবো, বা V2 ইকুয়াল টু কত হবে দেখো তো, 338 0.9616। ওকে, আমি কি করছি,
এইটাকে নিচে নিয়ে গেছি, ভিডিওটাকে উপরে নিয়ে গেছি। আরেকটা কথা, আমার ক্যালকুলেটারে যেই মানটা আছে ওই পুরো মানটা দিয়ে কাজ করবো। ওকে, 338 ভাগ অ্যান্সার কত আসে? 351.46 অ্যান্সার হবে মিটার পার সেকেন্ড। ওকে, এটা কি হবে? মিটার পার সেকেন্ড। ওকে, ডান, আমাদের গ নাম্বার ডান। এখন আমাদের দরকার ঘ নাম্বার। ওকে, পাত্র কি বলছে যে পাত্রের উপাদানের আপেক্ষিক তাপ দেওয়া আছে আর বরফ গলনাঙ্কের আপেক্ষিক সুপ্ত তাপ দেওয়া আছে। আচ্ছা, ভালো কথা। আর পানির কথা বলছে এখানে। হ্যাঁ, এই যে পানির ভর দেওয়া আছে, মানে এখানে পানি আছে আর তার রুম টেম্পারেচার দেওয়া আছে 28 ডিগ্রি সেন্টিগ্রেড, আর পি পাত্রের ভর দেওয়া আছে, পি পাত্রের ভর দেওয়া আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে, ও একটা বরফের ভর দেওয়া আছে। আরেকটা কথা লেখা আছে এখানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বরফ। ওকে, লেখা নাই আর কি, লিখতে ভুলে গেছে হয়তো। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে বস্তুকে পি পাত্রে ফেলা হলে সম্পূর্ণ অংশ গলবে কিনা? বস্তুকে পি পাত্রে ঢালা হলে সম্পূর্ণ অংশ গলবে কিনা? আচ্ছা, প্রথমত আমাকে কিছু কনভার্ট করে নিতে হবে। এগুলো গ্রামকে সব কেজিতে নিয়ে যেতে হবে, এটা তো প্রথমত। দেন আমাকে হিসাব নিকাশ করতে হবে, গ্রহণ করছে কারা কারা, বর্জন করতে কারা কারা। আচ্ছা, এখানে আমি কনভার্ট করে নিই। মনে করো বরফের জন্য সাজায় লেখা দায়িত্ব তোমাদের, আমি জাস্ট বুঝানো দায়িত্ব আমার। ওকে, আচ্ছা, বরফের ক্ষেত্রে দেখো ভর কত দেওয়া আছে, মাস ভর দেওয়া আছে 50 গ্রাম, অথবা এটা কত কেজি? 50 ভাগ 1000, 0.05 কেজি। ওকে, আচ্ছা, আর বরফের টেম্পারেচার কত দেওয়া আছে? 0 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ 273 কেলভিন। এটা বরফের জন্য। ওকে, এটা বরফের জন্য, এটা বরফের জন্য। আচ্ছা, এরপর পানির জন্য কি আছে? পানির ভর কত দেওয়া আছে? 100 গ্রাম, বা কত কেজি? 100 ভাগ 1000, 0.1 কেজি। এটা পানির ভর, কিন্তু পানির ভর। আচ্ছা, সরি, ওইটা পানি না, সরি, পাত্রের ভর। আচ্ছা, এটা পাত্র লিখি, দাও, পাত্র মানে পানি যেটার মধ্যে আছে, পানি যে পাত্রে আছে পাত্রের ভর। ওকে, এই পাত্রের ভর, সরি। আর পানির, আচ্ছা, পাত্রের তাপ কত, টেম্পারেচার কত? দেখো, রুম টেম্পারেচার যদি 28 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, তাহলে পানির টেম্পারেচার 28, পাত্রের টেম্পারেচার 28। ওকে, কত? 28 ডিগ্রি সেন্টিগ্রেড, বা কত? 273 যোগ 28, কত ক্যালভিন হবে রে? 28 যোগ 273, 301 ক্যালভিন। ওকে, এর পাত্র গেল। এখন পানিরটাও দেখি। পানির জন্য বুঝো ভর কত, এম কত? এম হচ্ছিল 80 গ্রাম, বা কত কেজি? 0.08 আর কি। আর পানির টেম্পারেচার কত? 28 ডিগ্রি সেন্টিগ্রেড, বা কত? 301 ক্যালভিন। ওকে, আমি কি পাইলাম? দেখো, আমি বরফ পাইছি, পাত্র পাইছি, পানি পাইছি। ওকে, এখন বুঝো, এখন এখানকার মধ্যে কেউ করবে গ্রহণ, কেউ করবে বর্জন। বুঝো, এ করবে কি? তাপ গ্রহণ করবে, বরফ কি করবে? গ্রহণ করবে। আর পাত্র করবে কি? পাত্র পানি করবে বর্জন। ওরা দিবে, এ নিবে, ওরা দিবে, এ নিবে। আচ্ছা, তাহলে লেখো, গৃহীত তাপ, বরফ গ্রহণ করবে। কি লিখলাম আমি? হ্যাঁ, আচ্ছা, পাত্র ও পানি তাপ বর্জন করবে। ওকে, পাত্র পানি তাপ কি করবে? বর্জন করবে। তাহলে প্রথমে পাত্রের বর্জিত তাপ, কি হবে? Q1 দিলাম ইকুয়াল টু এমএস ডেল টি। ওকে, এমএস ডেল টি। ওদের ডেস্টিনেশন কত? 0 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত। কারণ কি? ওরা পাত্র চাবে বরফ হইতে, বরফ চাবে পাত্রের তাপমাত্রা যাইতে। দেখো, এখানে মনে করা আছে পাত্র, পানি,
আর এখানে আছে বরফ। এর ডেস্টিনেশন হবে হচ্ছিল পানি হওয়ার, তাপমাত্রা কমানোর। এদের ডেস্টিনেশন হওয়া হচ্ছিল 0 ডিগ্রিতে পানি হওয়া। এদের ডেস্টিনেশন কত? 0 ডিগ্রিতে পানি হওয়া, দেন বরফ হওয়া, দেন কি? দেন বরফ হওয়া। দেখো না যে পানিকে রাখলা ফ্রিজে, পানি কি হয়ে যাবে? বরফ হয়ে যায় না? কেন হয়? কারণ পানির তাপমাত্রা কমতে কমতে ওর ডেস্টিনেশন থেকে বরফ হওয়ার। আর তুমি যদি গরম পানিতে বরফ এনে ঢালো, বরফ কী হয়? গলে যায় না? গলে যাওয়ার ক্ষেত্রে কি হয়? বরফ হইতে যাবে পানি, পানি হইতে যাবে বরফ। সো দেখা যায় কি এটা পানির মধ্যে বরফ ঢাললে পানি ঠান্ডা হয়ে যায়। কেন হয়? পানি তাপমাত্রা কমতে থাকে, বরফের তাপমাত্রা বাড়তে থাকে, এবার জিনিস ইকুয়ালি থাকে। ওকে, আচ্ছা, ওকে। এখন দেখো পাত্রের এম কত, পাত্রের ভর কত? পাত্রের ভর হচ্ছে 0.1 কেজি, 0.1 কেজি ইন্টু পাত্রের আপেক্ষিক তাপ কত? এই যে আপেক্ষিক তাপ হচ্ছিল 900 জুল পার কেজি স্কোয়ার পার ক্যালভিন। জুল পার কেজি পার ক্যালভিন হওয়া উচিত, স্কোয়ার কেন হচ্ছে কতটা? 900 না? 900। আর ডেলটি কত? ডেলটি মানে কি? T2 মাইনাস T1, T2 মাইনাস T1। ওকে, আচ্ছা, বা কত হবে? 0.1 ইন্টু 9 কত? 900 ইন্টু T2 কত? 0 ডিগ্রিতে যাওয়ার কথা, তাই না? কত? 273। সরি, T2 273 কেন? T2 273 কেন? সরি, T2 হচ্ছিল কত ছিল রে? T2 301 না? হ্যাঁ, 301 মাইনাস 273, 301 মাইনাস 273। আচ্ছা, এটা পুরো ক্যালকুলেশন কত হয় দেখি। ইন্টু 2520 জুল। আমার পাত্রের বর্জিত তাপ এটা আর কি বেসিক্যালি। ওকে, আচ্ছা, এখন পানির বর্জিত তাপ। পানির বর্জিত তাপ কি হবে রে? আমার Q2 কি হবে? এম এস ডেল টি। পানির ভর কত ছিল? পানির ভর ছিল 100 গ্রাম, না সরি, পানির ভর ছিল 80 গ্রাম, বার কত? 0.08 ইন্টু এস কত? 4200। পানির আপেক্ষিক তাপ কত? 4200। ওকে, আচ্ছা, আর ডেলটি কত? এটাও সেম, 301 মাইনাস 273, সেম জিনিস, তাই না? এদের চাওয়া কি? 0 ডিগ্রিতে যাওয়া। 0 ডিগ্রি কোনটা? ওইটা, এটা হলো 301 মাইনাস 900। ওকে, আচ্ছা, এটা আমার জুল বের হয়ে গেল। ওকে, ভালো কথা। এখন আমাদের কাজ কি হবে? এই জায়গাটা বের করা। ওকে, এখন আমার কাজ হবে হচ্ছে পানির জন্য বের করা, সরি, বরফের জন্য। বরফের গৃহীত তাপ। ওকে, আমাদের টার্গেট কি? বরফ গলানো। বরফ গলা মানে কি? সম্পূর্ণ বরফ তখনই গলবে যখন সম্পূর্ণ বরফ 0 ডিগ্রিতে চলে যাবে, 0 ডিগ্রি পানিতে চলে যাবে, তাই না? আচ্ছা, আচ্ছা, এখন কি করা যেতে পারে? আচ্ছা, এই তো 0 ডিগ্রিতে পানিতে আছে, তাই না? তাহলে বরফের বর্জিত কি হবে? এম এল এফ। কত হবে? এম এল এফ। ওকে, এখন দেখো এম ইন্টু এল এফ কত দিচ্ছে? 3636 দিচ্ছে। হ্যাঁ, ও 336000। দেখো 336000। ওকে, এখানে জিনিস বুঝো, মনে করো এটা বরফ, এটা হলো বরফ, এই বরফটা আছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। এ হবে কি? 0 ডিগ্রি সেন্টিগ্রেডের পানি। ওকে, এ হবে কি? 0 ডিগ্রি সেন্টিগ্রেডের পানি। আচ্ছা,
এখন বরফের ভর কত? দেখো এর ভর কিন্তু হচ্ছে 0.5, আর এর আপেক্ষিক তাপ মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার আপেক্ষিক তাপ হচ্ছিল 336000। মোট কিউ কত হবে বলো তো? এই যে কিউ বের করতেছি না, আমি জাস্ট একবার দেখাচ্ছি, সার্ভে করে দেখাচ্ছি। 0.5 ইন্টু 336000 কত? এর কিউ কত? 168,000 জুল। আচ্ছা, আর পানির দেখো এই জুল যদি একটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বরফ পায়, আর এই জুলকে যদি পাত্র পানি দুইজনে মিলিয়ে দিতে পারে, তার পানেই সম্পূর্ণ বরফ গলবে। যদি এর এই ডিমান্ডটা এরা দুইজন মিলে পূরণ করতে না পারে, তাহলে এই বরফকে কখনো ওরা গলাতে পারবে না, বরফটা ভেসে থাকবে। দেখো তো এরা 0 ডিগ্রি হইতে কতটুক জুল দিবে দেখো তো? 2520 যোগ এটা কত? 9408। এরা দুইজন মিলে 11,928 জুল দিতে পারে। আর এর দরকার কত? একক দৈর্ঘ্য শতক হাজার অযুত লক্ষ, 1,68,000 জুল প্রয়োজন। আর এরা দুইজন মিলে দিতে পারে মাত্র 11,000। মানে বুঝতেছ, এরাই বরফ হয়ে যাবে, এই বরফকে ওরা গলাতে পারবেই না। ওকে, জিনিসটা এরকম হয়েছে না? ওকে, এখন কাহিনী দেখো কত আসে। এম কত? এম হচ্ছে 0.5 ইন্টু 336000, কত আসছে? 168,000 জুল। এটা হচ্ছিল আমার বরফের গৃহীত তাপ, মানে এত তাপ ওর গ্রহণ করার দরকার। বাট আমার এরা দুজন কত দিচ্ছে? এই দেখো Q1 যোগ Q2, এরা পানি আর পাত্র এই দুজন মিলে কত দিচ্ছে? 11,928 জুল। পানি আর পাত্র মিলে দিচ্ছে 11,928 জুল, বাট এর দরকার 1,68,000 জুল। তার মানে কি, আমরা এটা Q3 দিলাম। Q3 অবভিয়াসলি বড় কিসের জন্য? Q1 আর কি Q2 এর চেয়ে বড় না? তার মানে কি, এরা দুজন মিলে এর ডিমান্ড পূরণ করতে পারতেছে না, মানে এরা দুজন মিলে তাপ দিয়ে একে গলাতে পারতেছে না, একে কি পানিতে আনতে পারতেছে না, একে কি 0 ডিগ্রি সেন্টিগ্রেডে পানিতে পরিণত করতে পারতেছে না, তাই তো। তার মানে বরফ কি গলবে না। আচ্ছা, বরফ যদি না গলে তো কতটুক বরফ ভাসবে, এটা বের করতে হবে না? বের করতে হবে। কেমনে বের করবা? চল দেখি। আমরা ক্যালোরিমিতির মূলনীতি কি জানি? নীতি বানানো বলেছে। ক্যালোরিমিতির মূলনীতি কি জানি? গৃহীত তাপ ইকুয়াল টু কি? বর্জিত তাপ। ওকে, আসলে ভিডিও রেকর্ড হচ্ছে। গৃহীত তাপ ইকুয়াল টু কি? বর্জিত তাপ। আচ্ছা, এখানে গৃহীত তাপ কত ছিল দেখো তো? গৃহীত তাপ কত ছিল? গৃহীত তাপ গৃহীত তাপ কইরে গৃহীত তাপ ছিল 1680। আচ্ছা, মানে এই যে এই গৃহীত তাপ ছিল হচ্ছে Q3, আর বর্জিত তাপ ছিল কি? Q1 যোগ Q2। আচ্ছা, Q3 কি? M ইন্টু 336000 ইকুয়াল টু, এরা দুজন মিলে কত ছিল দেখো তো? এই যে যোগফলটা না, 11928, 11928 জুল। ওকে, এটা হচ্ছে বর্জিত তাপ, যারা বর্জন করছে একাই হচ্ছে গ্রহণ করতেছিল। আচ্ছা, তাহলে দেখো তখন এম এর মান কত আসে? 11928 বাই কত? 336000। এখানে এম এর মান যেটা বের হবে ওটুক বরফ গলাইছে, দেখো ভাগ 336000, 0.0355 কেজি। এটা কেজিতে আসছে। আচ্ছা, এটা কি দিব? কেজিতে থাকলে কিসে নিয়ে যাবো? গ্রামে নিয়ে যাবো। দেখি, অথবা 35.5 গ্রাম। এটা কি হয়েছে? গলে গেছে। এই তাপটুক দিয়ে মাত্র
একটু পরিমাণ বরফ গলাতে পারে। তাহলে অবশিষ্ট কত আছে? অবশিষ্ট কত আছে? বরফ ছিল 50 গ্রাম, গলছে কত? 35.5 গ্রাম, থাকবে কত? 14.5 গ্রাম। এখনো এই পাত্র আর পানি দুজনে গলাইতে পারে নাই। এই 14.5 গ্রাম পাত্র আর পানি মিলে গলাইতে পারে নাই, গলছে মাত্র 35.5 গ্রাম। বুঝা গেছে? বুঝা গেছে? ওকে, বুঝা গেছে এটা? আচ্ছা, চাইছি কি ওইটাই চাইছে যে হ্যাঁ, সম্পূর্ণ অংশ গলবে কিনা বিশ্লেষণ করো। এই পর্যন্ত সব বিশ্লেষণ করলেও কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা নাও এরপর পরের প্রশ্ন, কোশ্চেন 5 কি বলছে? দুটি দৈর্ঘ্য, আচ্ছা কটা বাজে? 12:06। আচ্ছা, দুটি দৈর্ঘ্য পরিমাপ যন্ত্র এ ও বি, এ এর ভার্নিয়ার স্কেল, ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা 20 ও মূল স্কেলের কি কি যে লিখছে এখানে, 20 ভাগ ক্ষুদ্রতম ভাগ সংখ্যা কি লিখছে এটা দেখি। মূল স্কেল ক্ষুদ্রতম 19 ভাগের সমান হবে, 19 ভাগের সমান। এটা দৈর্ঘ্য না, সমান 1 মিলিমিটার এবং বি মোটি মোট ভাগ সংখ্যা 100 আর পিচ হচ্ছিল 1 মিলিমিটার। আচ্ছা সমস্যা নেই, বুঝা গেছে কি, আমি বুঝাই দেবো, সমস্যা চিন্তা কিছু নেই। আচ্ছা, আমরা গ নাম্বারটা করবো, ক খ সমস্যা নেই, আমরা গ নাম্বার করবো, এটা পরের ম্যাথ। আমরা গ নাম্বারটা করবো। দেখো, দুটি দৈর্ঘ্য পরিমাপ যন্ত্রের এ আর বি এর ভার্নিয়ার স্কেল, এখানেও ভার্নিয়ার লিখে থাকছে, ভার্নিয়ার স্কেল যেটা 20 ভাগ মূল স্কেলের ক্ষুদ্রতম 19 ভাগের সমান আর কি। হ্যাঁ, আর এর 1 মিলিমিটার এবং বি এর বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা 100 আর পিচ ছিল 1 মিলিমিটার। আচ্ছা, দৃশ্যপট 1, দৃশ্যপট 1-এর এ বস্তুটি কত ত্বরণ নিয়ে নিচে? আমি ভাবছি এটা দৃশ্যপট 1, এটা তো দৃশ্যপট 2। আচ্ছা হোক, সমস্যা নাই। তাহলে এইটা ফি দিয়ে রাখছে কেন? আরে মরণ, সরি, এটা নিয়ে কোনো কাজ নেই আমাদের। এখন আমাদের গ নাম্বারটা দেখতে হবে। গ নাম্বারটা হচ্ছে এইটার জন্য। ওকে, সরি, একটু টাইম ওয়েস্ট করা সরি। ওকে, প্রশ্ন কি বলছে? দৃশ্যপট 1-এর এ বস্তুটি কত ত্বরণ নিয়ে নিচে পড়বে? এখানে এ বস্তু যে কোনটা, হয়তো এইটা এ বস্তু, এটা বি বস্তু, আর এটা মনে করি সি বস্তু, ধরে নাও। এ বস্তুটি কত ত্বরণের নিচে পড়বে? আচ্ছা, একটা জিনিস দেখো, এই ম্যাথ কিন্তু আমরা আগেও করছি, অনেকবার করছি। দেখো এখানে এ বস্তু কিন্তু এই 6 কেজিকে নিচের দিকে টানবে, তাই না? কারণ কি, এখানে আছে গ্র্যাভিটি। তার মানে কি, এর ত্বরণটা এইদিকে হবে। একটা জিনিস মাথা দিয়ে খাটাও, যে যার ভর বেশি ওর দিকে তো জিনিসটা পড়বে। একটা বস্তুকে ধরো এখানে লাগাইছে, এগুলো ঘর্ষণ বল নাই, ভালো কথা। একটা বস্তুকে এভাবে ঝুলে লাগাইছে, কী হবে? এ উপরে উঠবে, এ সাইডে যাবে, এ নিচে নামবে। তার এর ত্বরণ, এর উপরে ওঠার ত্বরণ আর এর নিচে নামার ত্বরণ, সবার কী হবে? ত্বরণ হবে সেম। আচ্ছা, আরেকটা কথা, এই যে নিচে পড়বে, একে টান দিচ্ছে কে? এই টেনশন বল বা এই দড়িটা বা টান বলটাকে কী করছে? উপর দিয়ে টান দিচ্ছে। মনে করো তুমি নিচে পড়তেছো, কে উপরে ধরে রাখছে, তাই না? তোমার কি মনে হয় উপর দিয়ে কেউ টান দিচ্ছে? এই টানটা কে দিচ্ছে? এই দড়ি দিচ্ছে। আচ্ছা, দড়িতে যে টান লাগতেছে, এই উপরে যে বসে আছে ও কি ভাববে? টানটা এই পাশে লাগতেছে। মনে করো তুমি বড়শিতে মাছ ধরছো, একটা বড়শিতে মাছ আটকাই গেছে, বড় মাছ আটকাইছে। মাছ কি ভাববে? মাছ কি ভাববে? যে বড়শিটা উপর দিকে টানতেছে। মাছের মনে হবে বড়শিটা উপর দিয়ে টানতেছে। আর তোমার কি মনে হবে? তুমি মনে করো এটা, তোমার কি মনে হবে? যে মাছ বড়শি নিয়ে চলে যাচ্ছে, তাই না? তোমার মনে হবে কি, মাছ বড়শি নিয়ে চলে যাচ্ছে, তুমি এইভাবে টানতেছো। মাছের কি মনে হবে? ও তোমাকে এইভাবে টানতেছে, বাট ও সামনে আগাচ্ছে। এরকমই না বিষয়টা? ওকে, এই বস্তুর জন্য এমন, ওর মনে হচ্ছে টান উপরের দিকে, এই বস্তু মনে হচ্ছে টান এই পাশে। ওকে, এটা যদি T1 হয়, এটাও T1ই হবে, কারণ দড়ি সেম হইলে টান সবার সেম। আচ্ছা, এই বস্তুটার জন্য দেখো, এরও কিন্তু গ্র্যাভিটি নিচে,
বাট এর T2 কিন্তু উপরের দিকে, এর T2 কি উপরের দিকে, সে এও ওই T2ই ফিল করবে, একই কাহিনী ঘটবে, তাই না? আচ্ছা, এখন কথা হচ্ছে T1 বড় না T2 বড়? অবশ্যই T1 বড়, কারণ কি এই বস্তু নিচে নামতেছে, T1 অলরেডি বড়, আর এই বস্তু যেহেতু একে টানে নিয়ে যাচ্ছে, তার মানে কি এর সাপেক্ষে T2 কি ছোট। তাহলে কয়টা বস্তু? তিনটা বস্তু, তিনটা সমীকরণ, তিনটা এ আসবে, একটা এ বের করতে হবে। এই আমাদের দরকার হচ্ছিল এই এটা। ওকে, আচ্ছা, তাহলে আমি চিন্তা করি এ বস্তুর জন্য। এই বস্তুর জন্য কী কাহিনী ঘটবে? এই বস্তুটা নিচের দিকে পড়বে, তাই না? এখন এই বস্তু একটা বল নিচের দিকে, অর্থাৎ কি এর ওজন নিচের দিকে, টান বল উপরের দিকে। ওজন বেশি না টান বল বেশি? অবশ্যই ওজন বেশি, তাই না? 6 কেজি ভর নিচে চলে যাবে, টান বল তো ওকে আর বাধা দিতে পারতেছে না, তার মানে কি ওজন বেশি। তার মানে কি এই বস্তুর কি 6g, এটা কি ওজন না? 6 × 9.8, 6g। আচ্ছা 6g, আচ্ছা 6g না দিয়ে, আচ্ছা এই বস্তুর ভরকে আমি লিখলাম m1, এই বস্তুর ভরকে দিলাম m2, এই বস্তুর ভরকে লিখলাম m3। ওকে, তাহলে এই বস্তুর জন্য কী হবে? m1g মাইনাস T1। কেন? কারণ টি কিন্তু m1g এর চেয়ে ছোটো। ওকে, ইকুয়াল টু কী হবে? m1a। এই ত্বরণটা হচ্ছে লব্ধি ত্বরণ, যে ত্বরণেও নিচে নামবে। এদের দুইটা বলের বিয়োগফলকে লব্ধি বলে, আর এই লব্ধি বলের এই ত্বরণটা হচ্ছে লব্ধি ত্বরণ। ওকে, এটা ছিল 1 নম্বর ইকুয়েশন। আচ্ছা, এখন বি বস্তুর জন্য। বি বস্তুর জন্য কী হবে? এখন দেখো বি বস্তু নিচে পড়তে চাইলেও এই T2 কিন্তু ওকে উপরে নিয়ে যাচ্ছে, তার মানে T2 অবভিয়াসলি বড়। তাহলে আমি লিখতে পারি না T2 মাইনাস m2g, m2g ইকুয়াল টু কি m2a। এই ত্বরণটা কি লব্ধি ত্বরণ, এই ত্বরণ কিন্তু সেম হবে, কারণ এই পুরো সিস্টেমটা একটা ত্বরণেই আগাবে। ওকে, আচ্ছা, এখন থাকে কে? এখন থাকে আরেকটা বস্তু। কোন বস্তু থাকে? এই সি বস্তু। এবং সি বস্তুর জন্য কী ঘটবে? আমার সি বস্তু দেখো এর কিন্তু দুইটা বলই, আচ্ছা গ্র্যাভিটিও আছে mg, আবার নর্মাল ফোর্স প্রতিক্রিয়া বলও কিন্তু আছে। এটা কিন্তু কেটে যাচ্ছে, এটা নিয়ে কোনো কাজ নেই, প্রতিক্রিয়া বল বা গ্র্যাভিটি নিয়ে এখানেও কাজ নাই। আচ্ছা, একটা টি এই পাশে, একটা টি এই পাশে, অবশ্যই টি বড়, T1 বড়, T2 ছোট, তাই না? এটাই তো হওয়া স্বাভাবিক। কি T1 বড়, T2 ছোট, কোনো ঘর্ষণ বল দেওয়া নেই, সো আমি এখানে ঘর্ষণ বল লিখলাম না। আগের একটা ম্যাথ ছিল যেখানে FKF লেখা লাগতো, বাট এখন এটা লেখা লাগবে না। ইকুয়াল টু কী হবে? m3a। ওকে, আচ্ছা, এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ, এটা কি 3 নম্বর সমীকরণ। এখন তিনটা সমীকরণ একসাথে যোগ করে দেবো। কি করব? তিনটা সমীকরণ কি করব? একসাথে যোগ করে দেব। 1 + 2 + 3। দেখো 1 নম্বর সমীকরণ কি কি আছে? m1g মাইনাস T1 প্লাস T2 মাইনাস m2g, T2 মাইনাস m2g, দেন প্লাস তারপর কি ছিল? T1 মাইনাস T2 ইকুয়াল টু m1a প্লাস m2a প্লাস m3a। ওকে, এটাই তো। আচ্ছা, এখানে দেখো তো এই প্লাস T1 আর মাইনাস T1 কাটাকাটি চলে যায় না? যায়। এই প্লাস T2 মাইনাস T2 কাটাকাটি চলে যায় না? যায়। থাকে কি m1g মাইনাস কি m2g ইকুয়াল টু কত? এ কমন নিলে কী হয়? m1 যোগ m2 যোগ m3। ওকে, ঠিক আছে না? ঠিক আছে। আচ্ছা, m1 কত? 6 × 9.8 মাইনাস m2 কত? 4 × 9.8 ইকুয়াল টু এ থাকলো কি হবে? 6 যোগ 4 যোগ 1। তা এখন কি করবে? এই দ্বার মাইনাস করে দিয়ে কত আসে? (19.6) ইকুয়াল টু a × 11, 6 × 4 = 10 আর 11। আচ্ছা, তাহলে a ইকুয়াল টু কী হবে? 19.6/11।
11 অথবা কত থাকে এই হিসাব করে দেখো ঠিক আছে কিনা, যদি ভুল হয়ে থাকে একটু কমেন্টে জানাই দিও। 1.7818 কী হবে মিটার পার সেকেন্ড স্কয়ার। তার মানে এই ধরনের এই বস্তুটা নিচে নামা শুরু করবে, এই ধরনের এই বস্তুটা কী করবে নিচে নামা শুরু করবে। এটা খুব কঠিন ম্যাথ ছিল না আর কি। হ্যাঁ আচ্ছা, এরপর দেখো ঘ নম্বর, এইখানে হলো ভেজাল। দেখো আসো আমরা জানি কোন জায়গায় ভুল আছে, এই যে ভার্নিয়ার। আচ্ছা, বিয়ের বৃত্তাকার স্কেল ওই যে 19 ঘরের সমান, আর হচ্ছে বৃত্তাকার স্কেল মোট ভাগ সংখ্যা 100 আর পিচ 1। আচ্ছা, আর এই জিনিসটা আমাদের দরকার নেই, আমরা একটা কাজ করতে পারি। এটা আমরা নাই করে দিতে পারি, তাহলে এখানে আমরা লিখতে পারবো, বুঝছো? আমরা নাই করে দিতে পারি। একটা কেয়ারফুল থাকতে হবে, এখানে কোনো মানে মুছামুছি করা যাবে না। ওকে, এখানে মুছামুছি করা যাবে না। হ্যাঁ, এখানে ডিরেক্ট ম্যাথমেটিক্স করতে হবে, এখানে কোনো মুছামুছি করা যাবে না, মুছলেই বের হয়ে যাবে। আচ্ছা, এ ও বি যদি কোনটি অধিক সূক্ষ্ম দৈর্ঘ্য পরিমাপ করা যাবে, আয় হায় রে, দৈর্ঘ্য পরিমাপ করা যাবে। আচ্ছা, কোন যন্ত্রটা বেশি সূক্ষ্ম দৈর্ঘ্য পরিমাপ করা যাবে? যেই যন্ত্রের ভার্নিয়ার ধ্রুবক কম, সেই যন্ত্র দিয়ে দৈর্ঘ্য বেশি ভালো পরিমাপ করা যাবে, তাই না? ওকে, লেখো। বা যেই যন্ত্রের ভার্নিয়ার ধ্রুবক বা লঘিষ্ঠকরণ গণন কম, সেই যন্ত্র কি বলছে বেশি সূক্ষ্ম পরিমাপ দেখাবে। ওকে, আচ্ছা, তাহলে প্রথমে কার জন্য? ভার্নিয়ার স্কেলের জন্য। ভার্নিয়ার স্কেলের ক্ষেত্রে কি ঘটছে? মূল স্কেলের ক্ষুদ্রতম 20 ঘর মূল স্কেলের ক্ষুদ্রতম 19 ভাগের সমান। আচ্ছা, তাহলে এটা কি হবে? মূল স্কেলের 20 ঘর 19 ঘরের সমান। তাহলে মূল স্কেলের 1 ঘর কি হবে? 19/20 কত হবে দেখি? 19/20 কত আসছে সেখানে? 0.95। তাহলে ভার্নিয়ার ধ্রুবক ভিসি না, তাহলে ভার্নিয়ার ধ্রুবক ভিসি কি হবে? 1 ঘর থেকে এই ঘরটুক বাদ দাও, 0.95 কত হবে? 0.05। ওকে, এটা তো ঘর, তাই না? এতে এক, ওকে, এটা মিলিমিটার দেই। ওকে, কারণ এটা 1 মিলিমিটার হিসাবটা করছি, তাই না? সব মিলিমিটার হিসাব করতে মিলিমিটার দেবো। ওকে, আচ্ছা, এটা ভার্নিয়ার স্কেল হলো। এখন কথা হচ্ছে কি বলছে স্ক্রু গজের ক্ষেত্রে বা বৃত্তাকার স্কেলের ক্ষেত্রে, নাকি স্ক্রু গজ লিখবো এখানে? আচ্ছা, এটা ভার্নিয়ার স্কেলের ক্ষেত্রে না লিখে লেখা হচ্ছে এ স্কেলের জন্য। আচ্ছা, এটা লেখো বি স্কেলের জন্য। বি স্কেলের জন্য কি জানি? বি স্কেলের লঘিষ্ঠকরণ কেন বের করে?
কীভাবে বের করে পিচ বাই ভাগ সংখ্যা পিচ কত 1 মিলিমিটার পিচ কত মিলিমিটার এই যে পিচ দেওয়া আছে কত 1 মিলিমিটার আর ভাগ সংখ্যা কত 100 তা কত হবে 0.01 ওকে ওকে এখন কথা হচ্ছে কোনটা বড় এই ভিসি বড় নাকি লঘিষ্ঠ এলসি বড় বলো তো অবশ্যই আমরা এখানে ভিসি বড় এলসি এর তুলনায় আর এখানে কি বলছে যার কম হবে সেই বেশি ক্ষুদ্র মান দেবে তাই না সেই বেশি সূক্ষ্ম হবে সূত্র লিখছি সে বেশি কি দেবে সূক্ষ্ম পরিমাপ দেবে সে বেশি কি দেবে সূক্ষ্ম পরিমাপ দেবে এটা কিছুই না জাস্ট হলো এর ভিসি বের করবা এর এলসি বের করবা দেন এতে কী হবে সূক্ষ্ম পরিমাপ দেবে ওকে আচ্ছা এর খুব বেশি কঠিন না এটা আসলে সিদ্ধান্ত আর কি আমি প্রথমে কী বলছি আরেকবার বলি যে স্কেল বেশি কম মানে যে স্কেলের ভার্নিয়ার ধ্রুবক বা লঘিষ্ঠকরণ কম সেই স্কেল বেশি সূক্ষ্ম পরিমাপ দেবে ওকে তো আমি ভার্নিয়ার ধ্রুবক বের করছি আর কি করছি লঘিষ্ঠকরণ বের করছি দেন দেখলাম যে না ভার্নিয়ার ধ্রুবক থেকে লঘিষ্ঠকরণ বেশি কম তার মানে কি এই বেশি সূক্ষ্ম পরিমাপ দেবে শেষ ওকে এরপর আচ্ছা আচ্ছা ক খ ব্যাপার না আমাদের গ নিয়ে চার্জ করতে আচ্ছা আরে মানে নেওয়া তো হচ্ছে ও রে আচ্ছা এখানে এটা হচ্ছে বায়ু এটা হচ্ছে পানি এটা হচ্ছে এন অফ এ হচ্ছে কি ইটা অফ এ আর 1.00 আর ইটা অফ বি হচ্ছে 1.33 এরকমই তো তাই না হ্যাঁ এটা পানি আর আচ্ছা এখন কথা হচ্ছে এখানে আর এর মানটা নির্ণয় করতে বলছে আর এর মান নির্ণয় করবা কেমনে দেখো তো আমরা কি জানি আচ্ছা এইটা হচ্ছিল আই আর এটা হচ্ছে আর তার মানে কি তার মানে হচ্ছিল এন অফ এ সাইন আই ইকুয়াল টু ইটা অফ বি সাইন আর ওকে আচ্ছা অথবা কি লেখা যেতে পারে এটাকে সাইন আর ইকুয়াল টু ইটা অফ এ সাইন আই বাই কত ইটা অফ বি আচ্ছা অথবা কি লেখা যায় আর ইকুয়াল টু সাইন ইনভার্স ইটা অফ এর মান কত 1.00 ইন্টু সাইন 40 ডিগ্রি সাইন 40 ডিগ্রি আর ইটা অফ বি কত 1.33 এতে কত আসে দেখো সাইন ইনভার্স 1 ইন্টু সাইন 40 ব্র্যাকেট ক্লোজ নিচে কত 1.33 28.901 তার মানে এখানে আর ইকুয়াল টু কত 28.901 ডিগ্রি অ্যান্সার ওকে এটা খুব আহামরি কিছু ছিল না সহজ ছিল তাই না আমাদের গ নম্বরটা খুবই সহজ ছিল ব্যবহার দেখো একটি বস্তু দৃশ্যপট 2 এর এ বিকে যতই এফ এর দিকে সরিয়ে আনা হয় না কেন প্রতিবিম্ব তত দূরে সরে যায় বিবর্ধিত হয় এবং রশ্মিচিত্রের সাহায্যে তোমার মতামত আচ্ছা এটা আমাদের রশ্মিচিত্র দেখাইতে হবে তাই না আচ্ছা সবার আগে এটা চিত্র অঙ্কন করতে হবে চিত্র অঙ্কন কিন্তু খুবই সাবধান কারণ এটার উপর নির্ভর করবে তোমার চিত্র কেমন হবে আর কি ওকে এটা একটু ডুপ্লিকেট করে নিই এটা একটা নিলাম দেখো আমি একটা কাজ করছি এইটা 8 সেন্টিমিটার নিছি এটা 4 সেন্টিমিটার নিছি এটা 4 সেন্টিমিটার নিছি ওকে আচ্ছা এখন আমি আট করবো একটা দর্পণ দিলাম আচ্ছা এটা হচ্ছে আমার ফোকাস এটা হচ্ছে আমার সেন্টার ওকে এখন ধর কি করব একটা সূত্র লিখব ইনফিনিটি সি এফ সি ইনফিনিটি অর্থাৎ কি বস্তুকে যদি আমি ইনফিনিটিতে রাখি বিম্ব হবে আমার ফোকাসে বস্তু যদি আমি ইনফিনিটি সেন্টারের মাঝে রাখি বিম্ব হবে ফোকাস সেন্টারের মাঝে বস্তু যদি রাখি সেন্টারে বিম্ব হবে সেন্টারে বস্তু সেন্টার ফোকাসের মাঝে রাখি বিম্ব হবে সেন্টার আর ইনফিনিটির মাঝে বস্তু রাখি ফোকাসে বিম্ব হবে ইনফিনিটিতে তাহলে এখন দেখো তো এই চিত্রে
বস্তু রাখছি কোথায়? সেন্টারে। অর্থাৎ কি, বস্তু রাখছি সেন্টারে, বিম্ব হবেও কিন্তু সেন্টারে। দেখো কিভাবে হয়। মনে করো একটা আলোক রশ্মি এখান থেকে দর্পণে গেল, যাওয়ার পর দর্পণ থেকে ফোকাস হয়ে এবার বের হয়ে আসলো। ওকে, ফোকাস হয়ে বের হয়ে আসলো। আচ্ছা, আর একটা আলো কই যাবে? সেন্টার থেকে ফোকাস দিয়ে বের হয়ে এই দর্পণে পড়বে, পড়ে একদম এখানে যা মিলিত হবে, একদম এখানে যা মিলিত হবে। অর্থাৎ একদম জানতে হবে যাতে আমার এই বিন্দুতে মিলিত হচ্ছে আর বিম্ব হয়েছে এইখানে। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন মনে করো এটা একটা হইল। ওকে, সেন্টার থেকে একটু সামনে আনি, কই আনবো? ফোকাস আর সেন্টারের মাঝে, অর্থাৎ ধরো এইখানে, অন্য কালিতে দেখাই। ধরো আনলাম আমি এখন এইখানে, বস্তু রাখছি এইখানে, বস্তু রাখছি এইখানে। এখন কি হবে? একটা আলো এই যেভাবে যাবে ফোকাস দিয়ে বের হবে, হয়েছে? হয়েছে। আরেকটা আলো কি হবে? দেখতেছো তো, তাই না? ভুলে যাও না। আরেকটা আলো এই ফোকাস দিয়ে যাবে। আচ্ছা, কি বলছি? সেন্টার আর ফোকাসের মাঝে রাখলে কই হবে? সেন্টার আর অসীমের মাঝে হবে কোথাও, সেন্টার আর অসীমের মাঝে। একটা আলো এদিক দিয়ে যাবে আর একদম এই জায়গাতে মিলিত হবে, একদম এই জায়গাতে মিলিত হবে, তাই না? ওকে, এই বিন্দু, এই বিন্দুটা কোথায় আছে? ঠিক এইখানে, এই পাশে অসীম, এইটা সেন্টার, এর মাঝে, এর মাঝে। বড় হয়েছে না বিম্ব? বিম্ব কিন্তু বড় হয়েছে। আচ্ছা, এখন যদি বস্তু রাখি ফোকাসে, এখন মনে করো বস্তু যদি রাখি ফোকাসে, এখন বস্তু রাখলাম ফোকাসে। ওকে, বস্তু ফোকাসে রাখলে কি হবে? বিম্ব হবে অসীমে। বস্তু ফোকাসে রাখলে বিম্ব হবে অসীমে। কেমনে অসীমে হবে চলো দেখে নেই। এই যে একটা বস্তু মনে করো এই পাশে গেল, ফোকাস দিয়ে বের হয়ে গেল, একটা বস্তু এইভাবে গেল আর কি, ফোকাস দিয়ে বের হয়ে গেল। আরেকটা বিম্ব কি হবে? এই সেন্টার দিয়ে যাবে, সেন্টার দিয়ে বের হয়ে যাবে, সেন্টার দিয়ে আলো যাবে অ্যান্ড সেন্টার দিয়ে বের হয়ে যাবে। আর এরা কখনো হয়তো অসীমে যায় মিলিত হবে, এরা কখনো অসীমে গিয়ে মিলিত হবে। আচ্ছা, হিজিবিজি লাগতেছে, হুট করে হিজিবিজি লাগবে, একটু প্রথম থেকে আবার দেখে আসো। একবার আমি এখানে বসেছি, একবার এখানে বসেছি, একবার এখানে। এটার জন্য হলুদ দাগ দিছি, এটার জন্য একটা হলুদ, একটা গোলাপি দিছি, আর এটার জন্য পুরোটাই নীল দিছি। ওকে, আচ্ছা, তার মানে কি, যতদূর যাচ্ছে আমার বিম্ব বৃদ্ধি পাচ্ছে, তাই না? যত যাচ্ছে বিম্ব বৃদ্ধি পাচ্ছে, এটা বিশ্লেষণ করে দিবে, তাহলেই হবে, আর কিছু লাগবে না। ওকে, আচ্ছা, এখন আসো প্রশ্ন 7। এখন আসি কোশ্চেন নাম্বার 7। ওকে, 1 নাম্বার 2 নাম্বার আমরা ধরবো না। কি বলছে? একটি ধাতব গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে 8 সেন্টিমিটার। একটা ধাতব গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে, চার্জ দেওয়া আছে না। চলো শুরু করি। আচ্ছা, এটি ধাতব গোলকের ধারকত্ব নির্ণয় করতে বলছে বা ক্যাপাসিটেন্স নির্ণয় করতে বলছে। আমাদের ফর্মুলা জানি যে সি ইকুয়াল টু কি, 4 পাই ইপসাইলন নট আর। এখন কথা হচ্ছে 4 পাই জানি আর বুঝি, ইপসাইলন নট কি? ইপসাইলন নট হচ্ছিল একটা মাধ্যম, বায়ু মাধ্যমে আমার পরাবৈদ্যুতিক ধর্ম কত আর কি। আচ্ছা, এটার মান কত হতে পারে? আই গেস 8.85 ইন্টু 10⁻12 নিউটন পার কুলম, মানে এরকম আর কি। দেখি ইপসাইলন নটের মান কিন্তু থাকে। হ্যাঁ, তোমাদের ক্যালকুলেটারের পিছিয়ে দেখবা যে কনস্ট্যান্ট মান কী আছে, দেখি কনস্ট্যান্ট মান আছে কিনা। ফোরে পাবো না, 1 2 3 না, এখানে কনস্ট্যান্ট মান কোথায়? দরকার নেই আর কি, হচ্ছে না কেন রে? ও পাইছি, দাঁড়াও, এটা ক্যালকুলেটারই থাকে, বুঝছো? আরে না, কনসার্ট। আচ্ছা, এইটাই হয়তো ইপসাইলন নটের মান। হ্যাঁ, আচ্ছা, এটাই হয়তো, একটু দেখে নিও। ইপসাইলন নটের মান এটাই হয়তো 8.8 ফ্যারাডে পার মিটার। ওকে, আচ্ছা আচ্ছা, 4 বসাবা, পাই কত? 3.1416 ইন্টু কত?
8.85 ইন্টু 10^12 ইন্টু কত আর কত 8 সেন্টিমিটার, সেন্টিমিটারকে মিটারে নিয়ে যাও কত হবে 8/100। দেখো কত আসে, এটা কত মান আসে 4 ইন্টু 3.1416 ইন্টু 8.85 ইন্টু 10^12 ইন্টু 8/100 সেন্টিমিটারকে মিটারে নিয়ে গেছি। ওকে 8.897 ইন্টু 10^12 ফ্যারাডে। ওকে ফ্যারাডে, আরে এফ দিলেই হবে, এটা ফ্যারাডে এত লেখা লাগবে না, এটাকে এফ দিলেই হবে। ওকে এত ফ্যারাডে। আচ্ছা হয়েছে, শেষ 3 মার্ক। কিন্তু কথা হচ্ছে এই সূত্র তোমাদের সহজে শেখানো হয় না, এটা আসলে বড় ক্লাসের সূত্র, আর এটা ছাড়া তো করার উপায় নাই, এইখানে ভেজাল হচ্ছে এই জায়গায়। ওকে আচ্ছা নাও নেক্সট ঘ নাম্বার কি বলছে, একটি বর্তনীতে 10 সেকেন্ড ধরে বিদ্যুৎ প্রবাহ চালানো হলো। আচ্ছা দেখো এখানে বর্তনী দেওয়া আছে, পুরোটা সুন্দর বর্তনী, 220 ভোল্ট, এটা 220 ভোল্ট, এটা এ বিন্দু, এটা সি বিন্দু, এখানে দুটা রোধ দেওয়া আছে, এখানে দুটা রোধ দেওয়া আছে। ওকে আচ্ছা বলছি কি বর্তনীতে এবিসি পথে ব্যয়িত বিদ্যুৎ শক্তি আর এডিসি পথে ব্যয়িত বিদ্যুৎ শক্তির মান সমান হবে কিনা। ওকে একটা জিনিস দেখো, পাওয়ার ইকুয়াল টু কি, ক্ষমতা বা পাওয়ার ইকুয়াল টু কি ভিআই, পাওয়ার ইকুয়াল টু কি ভিআই। আচ্ছা তার মানে আমি যদি এখানে ভোল্ট আর হচ্ছে আই গুণ করতে পারি তাহলে আমি এখানে পাওয়ার পাওয়া যাব। আচ্ছা আই ইকুয়াল টু কি লেখা যায়, আই ইকুয়াল টু কি লেখা যায় V/R, আই ইকুয়াল টু V/R বা V/R, অথবা কি লেখা যায় V²/R, তাই না। আচ্ছা তার মানে আমি যদি এখানে এবিসি পথের যদি এবিসি পথের পাওয়ার চাই তাহলে আমার এইটা ইউজ করতে হবে, আর যদি এডিসি পথের চাই তখন আমাকে আরটা ইউজ করতে হবে। কারণ কি দুই প্রান্তে ভোল্ট সমান ঠিক আছে, বাট আর কিন্তু এক এক জায়গায় একরকম। ওকে আচ্ছা সো এটা আমাদের বেশি করে বড় কিছু না, আমার দরকার হচ্ছে ক্ষমতা পাওয়া। ক্ষমতা পাইলে আমি যে সময়কে ক্ষমতাকে যদি সময় দ্বারা গুণ করি তাহলে কিন্তু কাজ পাবো, অর্থাৎ কি এই বিদ্যুতের শক্তির পরিমাণটা পাবো। তার মানে আমার কি করতে হবে, এবিসি পথের ক্ষমতা দরকার, এডিসি পথের ক্ষমতা দরকার। ওকে তাহলে শুরু করি চলো। ওকে তাহলে প্রথমে কি এবিসি পথের ক্ষমতা কি হবে V² কি আর V²/R। আচ্ছা ভি কত বলো তো 220 এর উপর কি স্কোয়ার, 220 এর উপর স্কোয়ার। আর কত এই যে 20 আর 10, আর কত R1 যোগ R2, শ্রেণীতে আছে 20 যোগ 10 কত হবে 30 ওহম, কত হোম 30 ওহম, তাহলে কত হবে 30। দেখো কত আসে এটা 220 স্কোয়ার ভাগ 30, পাওয়ার কত আসে 1613.33 ওয়াট, এটা ওয়াটে আসলো। আচ্ছা তার মানে একটা পাওয়ার পেয়ে গেছি। এখন এডিসি পথের কি ক্ষমতা দরকার, এডিসি পথের ক্ষমতা কি V²/R, আর এখানকার আর কত R2 প্লাস R3 প্লাস R4। আচ্ছা R3 কোনটা এইটা 8 ওহম, আর 4 কত 7 ওহম, 8 দুগুণে 16, তার মানে এটা 15 ওহম। ওকে এটা কত ওহম 15 ওহম। আচ্ছা তা কত হবে একই ভোল্ট, দুই প্রান্তের ভোল্ট তো একই, এটা সমান্তরালে থাকুক যাই থাকুক দুই প্রান্তের ভোল্ট কিন্তু সেম। আচ্ছা কত 220, অভ্যন্তরীণ রোধ আছে কোনো না স্কোয়ার, আর কত আর হচ্ছে 15, কত হয় দেখি এখানে 3226.6667। ওকে এরকম এটা আমার কি আসলো ওয়াটে আসলো। তার মানে আমি মোটামুটি দুইটা পাওয়ার পেয়ে গেছি,
এবিসি পথের পাওয়ার পাইছি, এডিসি পথে পাওয়ার পাইছি। কোন ফর্মুলা ইউজ করে? এই ফর্মুলা ইউজ করে। তাহলে আমি এখন কাজ করতে পারি না যে এখানে বের করো যে আমরা কি জানি ক্ষমতা আরেছি। আচ্ছা, প্রথমে এবিসি পথে ক্ষমতা ইকুয়াল টু কি? কাজ বাই সময়, অথবা কাজ, অথবা বলতে পারো ব্যয়িত শক্তি। ব্যয়িত শক্তি, কাজ শক্তি কিন্তু একই, ব্যয়িত শক্তির একক জুল, কাজের একক জুল। আচ্ছা, কি হবে? ক্ষমতা ইন্টু সময়। ক্ষমতা কত বেরিয়েছে রে? 1613.33, 1613.33 ইন্টু 161, হ্যাঁ ঠিক আছে, ইন্টু কত সেকেন্ড ধরে কাজ করছে? 10 সেকেন্ড ধরে, ইন্টু 10। ওকে, তাহলে কত আসবে? 1613.3 এটা আসতে পারে, তাই না? 10 গুণ হয়ে গেছে। আচ্ছা, এরপরে এডিসি পথের কাজ হবে ব্যয়িত শক্তি কি? কি লিখলাম? ক্ষমতা ইন্টু সময়। আচ্ছা, ক্ষমতা কত? ক্ষমতা আসছে ছিল 3226.66, 3226.66, আই গেস এটাই তো, তাই না? 3226.66 ইন্টু 10, অথবা এটার মান কত আসবে? 3266.6 জুল। তাহলে কার ক্ষমতা বেশি দেখো তো? অবশ্যই এরটা বেশি। এডিসি পথের ব্যয়িত শক্তি বেশি এবিসি পথের তুলনায়। তার মানে কি? এবিসি এডিসি, ব্যয়িত শক্তি কার বেশি? এডিসি পথে বেশি। তার মানে কি এটা বেশি, এটা কম। যদি ভুল করে না থাকে কোনো, এটা ঠিক আছে। ওকে, আচ্ছা আচ্ছা, এরপর আমাদের ঘর গেল। এরপর লাস্ট ম্যাথ 8 নম্বর, লাস্ট ম্যাথ 8 নম্বর। আচ্ছা, ক খ পড়ে নিবা, গ নাম্বার দেখি। লাস্ট ম্যাথে গ নাম্বার, এসিকে চিত্র এই ডিভাইসটি কীভাবে এসিকে ডিসি করে? এটার নাম হচ্ছে ডায়োড। এই ডিভাইসটার নাম কি? ডায়োড। আচ্ছা, কারণ ডায়োডের কাজ হচ্ছে এসিকে ডিসি করা, অর্থাৎ তোমার এসি কারেন্ট বেসিক্যালি আপস অ্যান্ড ডাউনভাবে যায়। মনে করো, আর এইভাবেও না, ধর এসি কারেন্টের মধ্যে যাত্রা মানে এইভাবে। একটা ছিল এটাকে পজিটিভ পার্ট বলে, এটা কি নেগেটিভ পার্ট বলে। এটা পজিটিভ, এটা কি নেগেটিভ। ওকে, এখন ডায়োড কি করে? যখন তুমি ডায়োড লাগাবা, যখন তুমি ডায়োড সংযোগ দিবা, তখন জাস্ট এই পজিটিভ পার্টগুলোকে ও জাস্ট রাখে, আর নেগেটিভ যে পার্টগুলো থাকে ওগুলোকে ব্লক করে দেয়। কি করে? ব্লক করে দেয়। নেগেটিভ পার্টগুলো কি করে? ব্লক করে দেয়। তখন শুধু পজিটিভগুলোকেই থাকে, জাস্ট পজিটিভগুলোই থাকে। এইভাবে মিনিমাম ওরা 4টা ডায়োড ইউজ করা হয়। কয়টা ডায়োড? 4টা ডায়োড ব্যবহার করা হয়। যাতে এসির দুই দিকের কারেন্টকে একদিকে করে ফেলে। এসির দুই দিকে কারেন্টকে, এটা বইয়ে পাবা, দুই দিকের কারেন্টকে একদিকে করে। ওকে, আর ডিসির গ্রাফ হয় এরকম, জাস্ট এরকম ডিসি। ওকে, এটা ছিল মেন রিজন, আর কিছুই না। এসিতে দুইটা অংশ থাকে, এটা পজিটিভ, এটা নেগেটিভ থাকে। ডিসি কী করে? নেগেটিভগুলোকে ব্লক করে দেয়, জাস্ট পজিটিভগুলোই থাকে। দেন কি হয়? আমার এইভাবে 4টা ডায়োড ইউজ করা হয়। এই বস্তুটাকে, এই ডায়োডটাকে 4টা ইউজ করা হয়, 4টা ইউজ করে পুরো ডিসি পরিণত করা হয়, আর কিছুই না। ওকে, আচ্ছা, এটা পড়ে নিতে হবে, এটা একটা বর্ণনামূলক। এরপর হচ্ছিল আমার এই যে ট্রান্সফর্মার। কী হচ্ছে? ট্রান্সফর্মার দিয়ে 3.3 কিলোওয়াটের চাহিদা একটি টাওয়ারে বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব কি না? এখানে আমার কিন্তু ওয়াট বলছে, আমার এখানকার পাওয়ার দেখতে হবে। এখানে কী করতে হবে? পাওয়ার দেখতে হবে। আচ্ছা, করতে হবে, তাই না? এখানে কী করতে হবে?
পাওয়ার পি ইকুয়াল টু কি ভি আই, পাওয়ার বের করতে হবে। কোন জায়গার পাওয়ার বের করতে হবে? এই সেকেন্ডারির পাওয়ার বের করতে হবে। সেকেন্ডারির ভি দেওয়া আছে, জাস্ট আবার আই দরকার। প্রাইমারি আই দেওয়া আছে, জাস্ট আই এসটাই দরকার। আই এসের জন্য একটা অনুপাত দরকার আছে, আমার এইটা দরকার, এটা দেয়া আছে। এখানকার আবার যে একটা দেওয়া নাই, এই যে এখানকার কি দেওয়া নেই, এই ভিপি দেওয়া নেই, সো এটা আমি নেওয়া যাবে না। বাট এনপি এনএস এই দুটো দেওয়া আছে, আর এটা দেওয়া আছে। তার মানে কি আমার এটা বের করা সম্ভব। আচ্ছা, কোন ফর্মুলা ইউজ করব? কোনটা ইউজ করবো বলো তো? এনপি বাই এনএস ইকুয়াল টু আইএস বাই আইপি। আমার দরকার কিন্তু আইএস, তাহলে আমি এখানে কী লিখতে পারি? আইএস ইকুয়াল টু কি এনপি বাই এনএস ইন্টু কি আইপি। ওকে, এনপি কত? 500, এনএস কত 20, আইপি কত 0.6 অ্যাম্পিয়ার। ওকে, কত আসে দেখি? 500/20 ইন্টু 0.6, 15 অ্যাম্পিয়ার। ওকে, আইএস আসলে কত? 15। তা আমি এখানে আমার বের করা লাগবে পিএস, বলতে এখান থেকে যেই পাওয়ারটা সাপ্লাই হবে, তাই না? যেই পাওয়ারটা সাপ্লাই হবে, তাহলে আমি কি লিখতে পারি? পিএস ইকুয়াল টু কি আইএস ভিএস। আইএস কত 15, ভিএস কত 220, কত আসে 15 ইন্টু 220, 3300 বা কত 3.3K। দেখো এইটা আর এইটা চাহিদা মিল হয়ে গেছে, তার মানে আমি এই পাওয়ার দিয়ে আমি ওর চাহিদা পূরণ করতে পারবো বা পোলের চাহিদা পূরণ করতে পারবো। বুঝা গেছে? আমাদের এখানকার আজকে আমাদের যাত্রা শেষ, মানে আমাদের রাজশাহী বোর্ডের যত ধরনের ম্যাথ আছে ইনশাল্লাহ আমরা কমপ্লিট করে ফেলছি। এখন হচ্ছে তোমাদের দেখার পালা, যে দেখো বুঝো, যে না বুঝো কমেন্টে জানাও। অনেকগুলো করছি আমরা, কয়টা স্লাইড করছি এখানে? কয়টা স্লাইড হয়েছে দেখি? এখানে মিনিমাম আমাদের এই 40টা স্লাইডের মতন হয়ে গেছে। হ্যাঁ, ওকে, সো থাকো। এরপরে কোন বোর্ড চাচ্ছ তোমরা একটু কমেন্টে জানা দাও, এরপরের বোর্ডটা আমরা দিয়ে দেবো, কোনো প্যারা নেই। আমার সিলেট বোর্ডও জোগাড় হয়ে গেছে, সিলেট বোর্ডও দিয়ে দেবো, ঢাকা বোর্ডও দেবো। বাট তোমরা কোন বোর্ডে দেখতেছো একটু আমাকে কমেন্টে জানা দাও, দেন এটার পার্ট 2ও বের হবে। কোনো সমস্যা নেই, যদি কোনো কোশ্চেনে ভুল থাকে সো একটু বলে দিও, আমি এখন পরে ঠিক করে দেবো। ওকে, কোনো সমস্যা নেই। থাকো, আল্লাহ হাফেজ, দোয়া করিও, দোয়া রাখলাম, আমাদের সাথে থাকো। আর যারা অন্য ব্যাচের আসো তোমরা আমাদের ভিডিওগুলো দেখো, আমাদের কিন্তু অনেকগুলো ভিডিও শুরু হয়ে গেছে, যেমন বীজগণিতিক রাশি 3টা পার্ট 3 বের হয়ে যাবে। ওকে, সো আল্লাহ হাফেজ, ভালো থাকো।